এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো খ্যাত অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসাবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য, দাদুর দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। জীবনেও কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না, বলে দিলাম। ড্রাইভার, ড্রাইভারের মতো থাকবি। তুই আগেও ড্রাইভার ছিলে, এখনও ড্রাইভার হিসাবেই থাকবি। তোকে দাদু আর আব্বু আম্মু ভালো চোখে দেখে, আমি না। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। দাদুকে ফাঁদে ফেলে আমাকে বিয়ে করছিস, আমি সব জানি। কিন্তু শুনে রাখ, খুব তাড়াতাড়ি আমি তোকে ডিভোর্স দিব। রাত প্রায় 9টা। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা দিয়ে হাঁটতেছি। এমন সময় দেখলাম একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। আমি তাড়াতাড়ি ওনার কাছে গেলাম। গিয়ে দেখি উনি অজ্ঞান হয়ে আছে। মাথার পিছন দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে। পকেটে টাকা না থাকায় কোলে করে ওনাকে নিয়ে হাসপাতালের দিকে দৌড় দিলাম। এমন সময় একটা রিক্সাও পেলাম। মামা কই যাবেন? মামা, এই লোকটাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখলাম। কাছে এসে দেখি মাথার পিছন দিয়ে রক্ত পড়ছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। রিকশায় ওঠেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। মামা, আমার পকেটে তো টাকা নেই। আরে মামা, টাকা সারা জীবন কামাইছি, টাকার থেকে একটা মানুষের জীবন বাঁচানো বেশি দরকার। আপনি ওঠেন। তারপর রিক্সা উঠে লোকটাকে হাসপাতালে নিয়ে গেলাম। এমার্জেন্সিতে পাঠিয়ে আমি বাইরে বসে রইলাম। রিক্সাওয়ালা চলে গেল। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মোহাম্মদ জুয়েল, অনার্স শেষ করে বেকার ঘুরতেছি। বাবা মায়ের একমাত্র সন্তান, বাসা ফেনীতে। কিন্তু আমি বাসা থেকে পালিয়ে ঢাকা চলে আসছি। এবারে তো ভাবছেন একটা ছেলে হয়ে কী করে বাসা থেকে পালিয়ে আসতে পারলাম। চলেন সেই ঘটনাটা আপনাদেরকে শেয়ার করি। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বাবার একটা দোকান ছিল, ওটা দিয়ে কোনো মতে সংসার চলতো। আমি অনেকবার বাড়ি থেকে বেরোতে চেয়েছিলাম, কিন্তু বাবার একটাই কথা, পড়ালেখা করলে বাড়িতে থেকেই করতে হবে, দূরে গিয়ে করার দরকার নেই, বাইরে থাকলে নাকি আমি খারাপ হয়ে যাব। বাবা তার এক চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। কারণটা হচ্ছে ওনারা ছোটোবেলায় নাকি অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল। সেই হিসেবে আমার আর ওনার মেয়ের বিয়ে ছোটোবেলা থেকে ঠিক করে রেখেছে, কিন্তু সেটা আমি জানতাম না। আজকে সকালে আমি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। এবার বাড়িতে যাচ্ছি, এমন সময় আমার বন্ধু হায়মানের সাথে দেখা। তুই এত বড় বেঈমান, সেটা কখনো ভাবিনি। মানে কি? বাহ, এবার তো দেখছি তোকে মানে বোঝাতে হবে। যেভাবে বলছিস মনে হয় তুই কিছুই জানিস না। দোস্ত, আমি সত্যি কিছু জানি না। চুপ থাক শালা, বিয়ে করবি সেটা আমাকে বললে কি হতো? বিয়ে? কার বিয়ে? হয়েছে, আর ঢং করতে হবে না, যা এখান থেকে। আয়মান আমাকে কোনো কিছু বলতে না দিয়ে সোজা হাঁটা দিল। আমি আবলের মতো দাঁড়িয়ে রইলাম। বাড়ির কাছে স্বপন ভাইয়ের দোকানের সামনে যাওয়ার সাথে সাথেই আমার এক ছোট ভাই শাওনের সাথে দেখা। আরে জুয়েল ভাই, আপনি এখানে? তো কোথায় থাকতাম? আরে মিয়া, বিয়ের আগে এরকম ঘোরাঘুরি করে কেউ? একটু রেস্টে থাকতে হয়। বিয়ে মানে? কার বিয়ে? আরে তোমার বিয়ে তুমি জানো না? জানলে কি তোদের জিজ্ঞাসা করি কার সাথে বিয়ে? লিজা আপুর সাথে। কি? ওই মুটকির সাথে? শামীম চাচার মেয়ের সাথে। হ্যাঁ আল্লাহ, উঠাই না আমারে। ছোটবেলায় মুটকিরে কত কোলে নিয়েছে, এখন নাকি তার সাথে আবার বিয়ে ঠিক করছে। এবার বাচ্চা কাচ্চা হলে সবাই বলবে তোর বাপ তোর মায়েরও কোলে নিয়েছে, এখন তোরে নিতেছে। না, এটা তো মেনে নেওয়া যায় না। জুয়েল, তুই এক গ্লাস পানিতে ডুব দিয়ে মরে যা, তবুই বিয়ে করিস না। আচ্ছা শাওন, আমার আব্বারে দেখেছিস? ডেকোরেটরের মাল নিয়ে বাড়ির দিকে গেছে। আচ্ছা তুই যা, পরে কথা হবে। আমি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়ি থেকে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আসলেই আব্বা বিয়ে ঠিক করেছে, অথচ একবার আমাকে জানালো না। আব্বাকে দেখতেছি এটা ওটা নিয়ে অনেক ব্যস্ত। আমি সোজা আম্মুর কাছে গেলাম। আম্মু, এসব কি? দেখতেছিস না তোর বিয়ে? আমার বিয়ে তো আমাকে জানালে না? সবকিছু জানতে হবে কেন তোর? দেখো আম্মু, আমি বিয়েটা করবো না। সেটা তোর বাবাকে বল, আমাকে বলে কোনো লাভ নেই। তারপর বাবার কাছে গেলাম। আব্বা, এগুলো কি হচ্ছে? আব্বু, তোমার বিয়ের অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আব্বা, আপনি পাগল হয়েছেন? আমার বিয়ে ঠিক করছেন, আমাকে একবারও বললেনও না। মুরব্বীদের কাজ মুরব্বীরা করছে, তোমাকে বলার কি আছে? আব্বা, আমি বিয়ে করবো না, আপনি এগুলো বন্ধ করেন। করবি না মানে? তুই করবি, তোর বাপও করবে। যা এখান থেকে। শালার কেন যে ঘরে জন্ম নিলাম কে জানে। আমার কথার কোনো দামই নেই ওদের কাছে। তাড়াতাড়ি মুটকির কাছে গেলাম। বাহ, ফকিন্নি বিপ্লবী জনতা নিয়ে বসে আসন দিচ্ছে আর হাসছে। আমি যাওয়ার পরে মুটকি ছাড়া বাকি সবাই রুম থেকে বের হয়ে গেল। এই মুটকি, সমস্যা কি তোর? হ্যাঁ,
দেখেন জুয়েল ভাই, আমাকে মুটকি বলবেন না, একটু পর আমি আপনার বউ হব। আরে রাখ তোর বউ, ফকিরনি। তোর মতো মুটকির বিয়ে করবে কে? আমি মরে গেলেও তো করবো না। আমার আব্বা আর তোমার আব্বা আগে থেকে সব রেডি করে রাখছি। এখনো সময় আছে মুটকি, বিয়েটা বন্ধ কর, নাহলে তোর প্রতিদিন মায়ের উপর রাখবো। তোর এই হাতির মতো শরীরটা মেরে মেরে কমাবো বলে দিলাম। মারবে কেন? তখন তো আদর করবা। ধুর, খবিস। কথা বলে মুটকির ওখান থেকে চলে আসলাম। গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইলাম। কি করব কিছুই মাথায় আসছে না। দুপুরবেলা আম্মু আমার রুমে আসলো। খেতে আয়। খাবো না, যাও এখান থেকে। প্লিজ বাবা, এরকম করিস না। আম্মু, আমি কিন্তু বাড়ি থেকে চলে যাব। তোমাদের রুচি কেমন আমি বুঝি না। ওই মুটকির সাথে আমার বিয়ে ঠিক করলে দেশে কি মেয়ের অভাব পড়েছে? দেখ বাবা, তোর বাবা ডিজার বাবাকে কথা দিয়ে রেখেছে, আর ওর সাথে বিয়ে হলে তোরও একটা ভালো চাকরি হবে, আর তোর শামীম চাচা ওর সব সম্পত্তি তোর নামে দিয়ে দিবে। আরে রাখো তোমার সম্পদ। আমি ঢাকা বা চট্টগ্রাম দিয়ে মাস্টার্সটা কমপ্লিট করে ভালো কোনো চাকরি পাবো, তখন আমার অনেক টাকা পয়সা হবে। দেখ, খালি পেটের স্বপ্ন দেখা ভালো না। এত কথা না বলে বিয়ের জন্য রেডি হয়ে নে। আম্মু, সামান্য টাকার জন্য তোমরা আমাকে বলে দিবে? ওই মুটকি এসএসসিতে 3বার ফেল করে এখন ঘরে বসে বসে খায়। ও তোমাদের কি সেবা করবে? উল্টো তোমাদের আরো কষ্ট বেড়ে যাবে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, তুই খেতে আয়। যাও তো, খাবো না। আম্মু রুম থেকে চলে গেল। আমার মাথা কাজ করছে না। বিকেলবেলা সানি আর আয়মানকে কল দিয়ে আসতে বললাম। ওরা আসলো। কিরে দুলা, হঠাৎ আমাদের প্রয়োজন হলো কেন? বিয়ের দাওয়াত তো দিলি না। দেখ, ফাজলামো বন্ধ রাখ, এমনিতে মাথা খারাপ হয়ে আছে। আরে কি বলিস, বিয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। দেখ ভাই, এখন 80 করার সময় না, আমাকে একটা বুদ্ধি দে। কিসের? ওই মুটকির আমি বিয়ে করব না। আমি ডিয়ার জুয়েল, তুমি মাইনকা চিপায় আটকাইছো, বিয়ে না করা ছাড়া উপায় নেই। আরে ভাই, সেজন্যই তো তোদের বলতেছি, কিছু একটা কর। একটা কাজ কর, তুই পালিয়ে যা। যাবোটা কোথায়? কিছুই তো চিনি না। ঢাকা চলে যা, ওখানে গেলে কিছু একটা হবে। তোর কাছে এখন কত আছে? একটা টাকাও নেই, টিউশনি টাকা এখনো পাইনি। তো কিভাবে কি করবি? জানি না দোস্ত, তোরা কিছু একটা কর, না হলে আমার জীবন যৌবন সব শেষ। তুই আজকে রাতেই পালিয়ে যা। কিন্তু কাপড় চোপড় তো কিছুই নিতে পারবো না। আরে শালা, আগে জান বাঁচা, বেঁচে থাকলে অনেক কিছু কিনতে পারবি। আজকে এশার নামাজের পর তুই বাড়ি থেকে বেরিয়ে আসবি, আমরা বাজারে থাকবো। কিন্তু টাকা? কিছু করতে পারিস কিনা দেখ। ওকে। তারপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যার সময় বাড়িতে গেলাম। বাহ, সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। একটু ওয়েট করো, দেখবা আমি তোমাদের বিয়ে বাড়ির কি হাল করি। রুমে গিয়ে দরজা বন্ধ করে আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটা ফাইলের মধ্যে নিলাম। ফাইলটাকে জানালা দিয়ে বাইরে ফেলে দিই। তারপর এমনকি কল দিয়ে ওটা নিয়ে যেতে বলি। এসে নামাজের সময় আমি নামাজ পড়তে গেলাম। একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। খোলা মাঠের মাঝখানে দিয়ে বাজারের দিকে হাঁটা দিলাম। দেখলাম সানি আর এমন আগে থেকে বসে আছে। কিরে, এত দেরি কেন? আরে নামাজ পড়ে আসছি, আর রাস্তা দিয়ে আসিনি। তো কিভাবে আসলি? ক্ষেতের মধ্যে দিয়ে, রাস্তায় কেউ দেখলে সমস্যা হয়ে যেত। ভালো করছিস, এখন চল। তারপর ওরা আমার সাথে বাস স্টপে আসলো। আমার হাতে কিছু টাকা দিল, যদিও টাকাটা ছিল সামান্য, কারণ আমরা তিনজনে বেকার। সেই বিপদের মধ্যে অল্প টাকায় যেন কোটি টাকার উপকার করলো। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার দিকে রওনা দিলাম। পুরো রাত বাসে কেটে গেল। বাস ভাড়া দেওয়ার পর মাত্র 20 টাকা থাকলো। সকালে প্রচণ্ড খিদা লাগলো। নতুন জায়গা, কিছুই চিনে না। একটা টং দোকানে গিয়ে 20 টাকার নাস্তা করলাম। এরপর সারাদিন ঘুরলাম। খিদা লাগলে পানি খাই, মাঝে মাঝে ইচ্ছে করছে বাড়িতে চলে যায়। পরে ভাবলাম দেখি কিছু একটা হয় কিনা। সারাদিন এভাবেই কাটলো, কোনো কিছু ঠিক করতে পারিনি। কোথায় যাব কোথায় থাকবো কিছুই ঠিক করতে পারিনি। রাতের বেলা একা একা হাঁটতেছিলাম, আর তারপর কি হলো তা তো আপনারা জানেনই। আমি হাসপাতালের বারান্দায় রাত কাটাই। পরদিন একটা নার্স এসে ডাকাডাকি শুরু করলো। এই, আপনি এখানে? আপনার রোগীর জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করেন। আমি চোখ মুছতে মুছতে সেখানে গেলাম। বৃদ্ধ লোকটার মাথায় ব্যান্ডেজ করা, হাতে একটা স্যালাইন দেওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন এখন? আগে থেকে ভালো। তুমি কে বাবা? আপনি আমাকে চিনবেন না। গতকালকে আপনাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছি, তারপর হাসপাতালে নিয়ে আসছি। গতকাল রাতেই চলে যেতাম, কিন্তু ডাক্তার দেয়নি টাকা পরিশোধ করা ছাড়া। লোকটি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল, তারপর ব্যাগ থেকে একটা কাগজ দিয়ে সেটাতে সাইন করে দিল। আমার জন্য তো অনেক কিছু করলে, লাস্ট একটা কাজ করবে? জি বলুন। এই চেকটা নিয়ে একটু ব্যাংকে যাও, টাকাগুলো নিয়ে এসো। তারপর টাকাগুলো নিয়ে ব্যাংকে থেকে তুলে আনলাম। এরপর ওনার হাতে দিলাম। উনি হাসপাতালের সব খরচ দিয়ে আমাকে ওনার সাথে যাওয়ার জন্য বলল। আমারও কোনো কিছু চেনা জানা নেই, তাই ওনার সাথে ওনার বাসায় চলে গেলাম। অনেক বড় সুন্দর একটা বাড়ি,
কিন্তু বাসায় কেউ নেই। ভেতরে গেলাম, তারপর ওনাকে নিয়ে দোতলায় গেলাম। মনে হয় দোতলায় ওনার রুম। তিনি আমাকে একটা রুম দেখিয়ে দিলেন। সেখানে গিয়ে ওনাকে শুয়ে দিলাম। তারপর একটা চেয়ার নিয়ে ওনার পাশে বসলাম। আচ্ছা, একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। আরে না, কি মনে করব, তুমি বলো। এত বড় বাড়ি কিন্তু কাউকে দেখতেছি না, আপনি একা থাকেন নাকি? সে অনেক বড় কাহিনী, শুনতে গেলে তোমার অনেক সময় নষ্ট হবে। সমস্যা নেই, বলেন। আমার তেমন কোনো কাজ নেই। ছোটবেলায় অনেক গরিব ছিলাম, অনেক কষ্টে একটা ব্যবসা শুরু করি। সেই থেকে আজ একটা কোম্পানির মালিক। ছেলেকে উচ্চ শিক্ষিত করার জন্য ইংল্যান্ড পাঠালাম। লন্ডনে পড়ালেখা শেষ করে অনেক বড় একজন ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করালাম। সেও আমার মতো অনেক টাকার মালিক। বাংলাদেশে ওদের ভালো লাগে না, আমি একাই ব্যবসা দেখাশোনা করি আর ওদের জন্য প্রতি মাসে টাকা পাঠাই। একটা নাতনি আছে, সেও সেখানে থাকে। জানো বাবা, টাকা পয়সা মান ইজ্জত সব আছে, শুধু মনে শান্তি নাই। তো আপনার স্ত্রী কোথায়? ছেলেটাকে জন্ম দেওয়ার সময় মারা যায়, পরে ওর কথা চিন্তা করে আর বিয়ে করিনি। তো গতকাল কি হলো, আপনি রাস্তায় পড়েছিলেন কেন? ব্যাংক থেকে টাকা উঠাচ্ছিলাম ছেলেকে পাঠানোর জন্য। ব্যাংকের সামনে থেকে কিছু ছেলে আমার পিছু করে। তারপর যখন আমি হাঁটা দিলাম, ওরও পিছু পিছু আসতে লাগলো। যখন রাস্তার মোড়ে আসলাম, তখন সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ব্যাগটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। আমি যখন দিচ্ছিলাম না, তখন মাথায় আঘাত করে টাকাগুলো নিয়ে যায়। ভাগ্যিস তুমি ছিলে, নাহলে হয়তো এতক্ষণে আমার জানাজা হয়ে যেত। আমি কিছু না বলে চুপ হয়ে আছি। এমন সময় বৃদ্ধা বলল, আমি একা একা সব বলছি, তুমি তো তোমার সম্পর্কে কিছুই বললে না। নাম কি, কোথায় থাকো, কি করো? জি, আমার নাম জুয়েল, আপাতত বেকার, বাবা মা গ্রামে থাকে। পড়ালেখা কতটুকু? বৃদ্ধা হয়তো আমাকে তার বাসায় চাকরি দিতে পারে, তাই বললাম বেশি না, 6 পর্যন্ত। টাকার অভাবে মা বাবার পড়াতে পারেনি। তো এখন কি কাজ করো? কিছু না, চাকরি খুঁজতেছি। তোমার হাতে ওটা কিসের ফাইল? এখানে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি গেলাম। এই নাও, টাকাগুলো তোমার কাছে রাখো। ধন্যবাদ, আমি কারো উপকার করে তার বিনিময় নিই না। এগুলো আপনার কাছে রেখে দিন, আমি আসি। বের হয়ে দরজা পর্যন্ত আবার চলে গেছি। এমন সময় বৃদ্ধা আবার ডাক দিল, এই শোনো। জি, আর কিছু বলবেন? তুমি তো চাকরি খুঁজতেছো, তাই না? চাইলে আমার এখানে কাজ করতে পারো। কি কাজ? ড্রাইভিং করতে পারো? হ্যাঁ পারি, বাট লাইসেন্স নেই। ওকে, লাইসেন্স আমি বানিয়ে দিব। তোমার কোনো আপত্তি না থাকলে আমার ড্রাইভার হয়ে থাকতে পারো। আচ্ছা ঠিক আছে। বেতন কত দিতে হবে? যা ইচ্ছা দিন। আচ্ছা, নিচে গাড়ি রাখার ঘরের পাশে ওখানে একটা ঘর খালি আছে, তুমি ওখানেই থাকবে। আচ্ছা। ওকে যাও, তুমি গিয়ে ফ্রেশ হও। আরে নাও। কিছু টাকা দিল। তুমি মনে হয় জামা কাপড় নিয়ে আসোনি, নতুন জামা কিনে নিয়ে আসো। ওকে, যাচ্ছি। আচ্ছা শোনো, আমার নাতনি থেকেও নেই, তুমি আমাকে দাদা বলে রাখিও, আমি খুশি হব। ওকে দাদু। তারপর টাকাগুলো নিয়ে মার্কেটে গেলাম। বাসা থেকে অল্প দূরে মার্কেট, হেঁটে হেঁটে গেলাম। কিছু জিনিস কেনাকাটা করার পর বাসায় আসলাম। তারপর দাদার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে ভিতরে গেলাম। মনে হয় অনেক বছর কেউ থাকে না, তাই ময়লা জমে আছে। আমি ভিতরে গিয়ে সব কিছু পরিষ্কার করলাম। তারপর গোসল করে দাদার কাছে গেলাম। দাদা, আসতে পারি? আসো। দাদা, এখন কি খাবেন? কাজের বউ আছে, ও রান্না করতেছে, একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আমি আবার নিজের রুমে চলে গেলাম। আয়মানকে কল দিলাম, দোস্ত কি অবস্থা? কি রে, এটা কার নাম্বার? আমার আগের সিমে আব্বু আম্মু বারবার কল দিচ্ছে, তাই সিমটা চেঞ্জ করে ফেলছি। ও শালা, তুই চলে যাওয়ার পর তোর বাপ আর ওই তোর মুটকির বাপ আমারে আর সানিরে গাছের সাথে বেঁধে পিটাইছে। দোষ করলাম আমি আর মার খেয়েছিস তোরা। ইন্টারেস্টিং। শালা হাসবি না, এখনো শরীর ব্যথা করতেছে। সমস্যা নাই, মাঝে মধ্যে মার খাওয়া ভালো, এতে করে শরীরে চর্বি কমে। এখন বল, সব কিছু ঠিকঠাক আছে কিনা? কি ঠিক থাকবে, তোর আম্মু শুধু কান্না করতেছে আর ওই মুটকি নাকি বারবার খাচ্ছে আর বেহুশ হচ্ছে। আচ্ছা, তুই আম্মুকে গোপনে আমার কথা বলিস? তুই এখন কোথায়, কিছু খেয়েছিস? আরে বেটা, আমার কপাল খুলে গেছে, চাকরি পাইছি, অনেক বড় লোক। বাসায় শুধু দাদা থাকে, ছেলে মেয়ে সবাই লন্ডনে থাকে। আরে কি বলিস, এই আমিও চলে আসি, চাকরি পাবো। এই জন্যই তোদের বাঙালিদের উন্নতি নাই, একজনের দেখে তোর হিংসা হচ্ছে, তাই না? আরে বেটা, ভালো চাকরি পাইলে তোরে সানিরেও নিয়ে আসবো, টেনশন করিস না। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস পরে দিস, এখনো চাকরি দেখিনি। একটু তাড়াতাড়ি করিস। ওকে রাখ। কল কেটে দিয়ে রান্না করে গেলাম। তারপরে কিছু খাবার নিয়ে দাদুর রুমে গেলাম। ওনার খাওয়ার শেষে ওনাকে মেডিসিন খাইয়ে দিয়ে আমি খেয়ে নিলাম। বিকেলবেলা গাড়ি বের করলাম। বাহ, গাড়িও সুন্দর।
টাকা থাকলে যা হয় আর কি। গাড়ি বের করে পরিষ্কার করলাম, দাদুর কাছে গেলাম। দাদু একটা কথা বলার ছিল। বলো, অনুমতির কি আছে? বাসার সামনে দিয়ে যে টবগুলো আছে ওগুলোতে কোনো ফুল গাছ নেই। আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু ফুল গাছ লাগাতাম। বাহ, এ তো ভালো কথা। আগে ওখানে অনেক ফুল গাছ ছিল, যত্নের অভাবে মারা গেছে। তুমি যত্ন করতে পারলে ফুলের চারা নিয়ে আসো। ওকে দাদু। তারপর অনেকগুলো ফুল গাছের চারা নিয়ে আসলাম, সবগুলো টবে লাগালাম, বাসার ছাদেও লাগালাম। এই বাসায় আসার পর থেকে একদিনও গাড়ি চালাইনি। ছোট বাসার কাজই করি, যেমন বাজার করা, দাদুর সেবা করা, মাঝে মধ্যে ঘরও ঝাড়ু দিতে হয়। এভাবে কিছুদিন চলে গেল। দাদু মোটামুটি সুস্থ। সেদিন সকালে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় দাদু ডাক দিল, জুয়েল, এই জুয়েল। জি দাদু, কিছু লাগবে? কি করতেছ? এই তো পানি দিচ্ছি। আচ্ছা, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, অফিস যেতে হবে। ওকে। তারপর মোটর বন্ধ করে গোসল করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আজই প্রথম অফিসে যাচ্ছি। দাদু এসে গাড়িতে বসলো, আমি আল্লাহর নাম নিয়ে স্টার্ট দিলাম। খুব কেয়ারফুলি চালাতে লাগলাম। উনি পথ দেখাতে লাগলেন আর আমি সেই অনুযায়ী চলতে লাগলাম। প্রায় 20 মিনিট পর অফিসের সামনে গেলাম। আমি দাদুকে নামিয়ে দিয়ে বাইরে বসে রইলাম। দুপুরবেলা উনি বের হলো। তারপর আমি ওনাকে নিয়ে আবারও বাসায় আসলাম। উনি বলে দিলেন এবার থেকে প্রতিদিন অফিসে যাওয়া আসা লাগবে। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। পরের দিন আবারও দাদুকে নিয়ে অফিসে গেলাম। ওনাকে নামিয়ে দিয়ে আমি গাড়ি নিয়ে একটা কলেজে গেলাম। মাস্টার্সে ভর্তি হওয়ার ব্যাপারে কথা বললাম। সব কিছু ঠিকঠাক করে আবারও অফিসের সামনে আসলাম। তারপর ওনাকে নিয়ে বাসায় গেলাম। এভাবেই দিন যাচ্ছে। আমিও মাস্টার্সে ভর্তি হলাম। প্রথম মাসে এসে বেতন পেলাম 15,000 টাকা। টাকাগুলো হাতে পেয়ে অনেক আনন্দ হতে লাগলো। জীবনের প্রথম ইনকাম। আমাকে কল দিলাম, হ্যালো আম্মু, কেমন আছো? ওপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসতেছে। আরে কাঁদছো কেন? তুই এইভাবে আমাদের রেখে চলে যেতে পারলি বাপ? একবারও আমাদের কথা ভাবলি না? কি করব, তোমরা তো আমার কথা শোনোনি। আচ্ছা ভাতো, আব্বু কেমন আছে? ভালো না, কেউ ভালো নাই। তুই আবার ফিরে আয়। আরে না, আমি ভালো একটা চাকরি পেয়েছি। ওনারা আমাকে কলেজে ভর্তি করিয়েছে, থাকি ওনাদের বাসায়। অনেক বড় লোক। কি বললি, সত্যি নাকি? আরে মিথ্যা কেন বলবো? আচ্ছা শোনো, আমি 10,000 টাকা পাঠাচ্ছি, আব্বুকে বলো টাকাগুলো নিয়ে আসতে। আর এভাবে কিছুক্ষণ কথাবার্তা বললাম। তারপর কল কেটে দিলাম। সানিয়া রাইমানকে 2,000 টাকা দিলাম। বাকি 3,000 টাকায় বই কিনলাম। পরদিন শুক্রবার ছিল। আমি গাড়ি ধুয়ে নিলাম, ঘরও পরিষ্কার করলাম। বিকালবেলা ফুল গাছের একটু যত্ন করতেছি। এমন সময় দাদু 2 কাপ কফি নিয়ে আমার কাছে আসলো। জুয়েল, এই নাও কফি খাও। আরে দাদু, আপনি কেন কষ্ট করতে গেলেন? আমাকে বললেই তো আমি বানিয়ে দিতাম। তোমার দাদুকে আমি প্রায় কফি বানিয়ে খাওয়াতাম, মাঝে মধ্যে চুলে তেল দিয়ে দিতাম, মাঝরাতে রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতাম। ও চলে যাওয়ার পর খুব একা হয়ে গেলাম। আপনি তো পরে আবার বিয়ে করতে পারতেন। তোমার দাদু এত ভালোবাসছে যে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাও মরে গেছে। আর ওর জায়গায় আমি জীবনেও কাউকে কল্পনা করতে পারি না। দেখ, মন খারাপ করবেন না, সব ঠিক হয়ে যাবে। ঠিক আর হলো কই। আচ্ছা শোনো, কালকে একটু তাড়াতাড়ি রেডি হবে। কোথাও যাবেন নাকি? আমার একমাত্র নাতনি কালকে দেশে আসবে। ওরে নিয়ে আসার জন্য আমরা এয়ারপোর্ট যাব। ও, আপনার নাতনি আছে? একটা বুড়ি আছে, একদম দাদির মতো হয়েছে। এবার থেকে এখানেই থাকবে, আর ওখানে থাকবে না। এখানে ভালো কোনো কলেজে ভর্তি করিয়ে দিব। কেন, ওখানে কোনো সমস্যা হয়েছে নাকি? না, আমি অসুস্থ শুনে তাই চলে আসছে। আর কোম্পানির দায়িত্ব ওর হাতেই দিয়ে দিব। ও আচ্ছা, সমস্যা নেই। আমি সকাল সকাল রেডি হয়ে যাব। তারপর দাদুর সাথে আরও অনেক কিছু নিয়ে কথা বললাম। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে আসলাম। তারপর গাড়ি ধুয়ে মুছে নিলাম। রেডি হয়ে দাদুর জন্য বসে আছি। অনেকক্ষণ পর উনি বের হলো। আমি গাড়ির দরজা খুলে দিলাম। উনি বসলো। এরপর এয়ারপোর্টের এদিকে রওনা দিলাম। 1 ঘন্টা পরে এয়ারপোর্টে গেলাম। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি আর দাদু ভিতরে গেল। কিছুক্ষণ পর দাদুর হাত ধরে একটা পরি বেরিয়ে আসলো। আমি দেখে হাঁ হয়ে তাকিয়ে আছি। আমি ভেবেছিলাম আমার থেকে বড় হবে বা বিয়ে হয়ে গেছে। এখন তো দেখি পুরো উল্টা, জিন্স প্যান্ট পরা, দেখতে একটু অন্যরকম লাগছে। দাদু ওরে নিয়ে আমার সামনে আসলো। মাই প্রিন্সেস, এ হচ্ছে আমাদের নতুন ড্রাইভার। আর জুয়েল, এ হচ্ছে আমার কলিজা, আমার নাতনি প্রেমা, তোমার ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাম। কোনো কথা না বলে গাড়িতে উঠে গেল। সুন্দরী মেয়েদের একটাই সমস্যা, একটু অহংকারে। তার উপর বড় লোক হলে তো কোনো কথাই নেই। আমিও তেমন কিছু মনে না করে মালামালগুলো গাড়িতে উঠালাম। তারপর গাড়িটা স্টার্ট দিলাম। গাড়ি ড্রাইভ করতে শুরু করলাম। গাড়িতে দাদু আর প্রেমা কথা বলতেছে। আমি বারবার প্রেমার কথা শুধু শুনছি। একটা মেয়ে যে কী পরিমাণ ন্যাকামি করতে পারে সেটা ওকে না দেখলে বুঝতামই না। গাড়ি চালাচ্ছি, এমন সময় প্রেমা আমাকে একটা ধমক দেয়। এই গাড়ি থামাও। কি হয়েছে ম্যাম?
এভাবে কেউ গাড়ি চালায়? দাদু, এই তোমার সেই গুণধর ড্রাইভার? আমি চুপ করে রইলাম। নামো গাড়ি থেকে, আমি চালাচ্ছি। তারপর আমি নেমে প্রেমাকে দিলাম। আমি গিয়ে ওর পাশে বসলাম। প্রেমা চালাচ্ছে, আমি চুপ করে রইলাম। তারপর বাসায় চলে আসলাম। প্রেমার দাদু গাড়ি থেকে নেমে চলে গেল। আমি গাড়ি থেকে সব মালামালগুলো নামিয়ে প্রেমার রুমে দিয়ে আসলাম। বিকেলবেলা আমি ছাদের উপরে থাকা টবগুলোতে পানি দিচ্ছি। এমন সময় প্রেমা উপরে আসে। ওই, তোমার নামটা জানো কি? জি, জুয়েল। লেখাপড়া কতটুকু? জি, 6 পর্যন্ত। যত সব মূর্খ। সকালে তাড়াতাড়ি উঠবে, আমি এক জায়গায় যাব। জি ম্যাম। আর হ্যাঁ শোনো, জি বলেন। আমার কিছু কাপড় আছে, এগুলো ধুয়ে দাও। ম্যাম, এগুলো তো কাজের মেয়েটা করবে। কেন? তুমি করলে সমস্যা আছে নাকি? আমার কাজ তো ওটা না। তুমি তো দেখি অনেক বড় মাপের বেয়াদব। আমি দাদুকে সব বলবো। আমি কিছু বললাম না। প্রেমা নিচে চলে গেল। রাতের বেলা আমি বসে পড়তেছি। এমন সময় দাদু আমার রুমে আসলো। কিরে, কি করিস? আমি তাড়াতাড়ি বইটা লুকিয়ে ফেললাম। কিছু না দাদু, আপনি আসেন। তোর হাতে কি যেন একটা দেখলাম। না দাদু, তেমন কিছু না। আচ্ছা শোন, তোকে একটা কথা বলার জন্য এসেছে। হ্যাঁ দাদু বলেন। আমার নাতনিটা একটু রাগে, অল্পতেই রেগে যায়। তোর সাথে হয়তো মাঝে মাঝে রেগে যাবে, তুই আবার কিছু মনে করিস না। না দাদু, আমি কিছু মনে করব না। আচ্ছা, কালকে সকালে কলেজ যাব। কেন দাদু? আরে, প্রেমাকে ভর্তি করিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, রেডি থাকিস, এখনই সে খেয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি জান আমি আসছি। দাদু চলে যাওয়ার পর আমি কম্বলের ভেতর থেকে বইটা বের করলাম। দাদুকে বলেছি আমি ক্লাস 6 পর্যন্ত পড়েছি। এখন যদি হাতে মাস্টার্সের বই দেখে তাহলে হয়তো আগের মতো আর বিশ্বাস করবে না। আমি বইগুলো টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। তারপর গিয়ে খেয়ে আসলাম। পরদিন সকালে আমি গাড়ি ধুয়ে মেশে দাঁড়িয়ে আছি। প্রেমা দাদুর জন্য ওয়েট করতেছি। প্রেমা একটা শাড়ি পরে বাইর হলো। আমি এক মনে তাকিয়ে আছি। দাদুর ধাক্কা খেয়ে বাস্তবে ফিরে আসলাম। কিরে, এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি গাড়ি স্টার্ট দিবে? সরি দাদু, আপনারা ওঠেন। তারপর আমি উঠলাম, গাড়ি স্টার্ট দিলাম। দাদুকে জিজ্ঞাসা করলাম কোন কলেজে যাব। দাদু নাম বললো, আর সাথে সাথে মনের মধ্যে একটা মোচড় দিয়ে উঠলো, কারণ আমি যেটাতে ভর্তি হয়েছি সেম কলেজে প্রেমাকে ভর্তি করানোর জন্য নিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়ি থেকে নেমে আমি ওনাদের জন্য দরজা খুলে দিলাম। ওনারা ভেতরে গেল, আমি গাড়ি কাছে দাঁড়িয়ে রইলাম। কলেজে ভর্তি হওয়ার পর থেকে তেমন কারোর সাথে আমার পরিচয় হয়নি। সেই সুবাদে কেউ চিনল না আমাকে। প্রায় 1 ঘন্টা পর দাদু আর প্রেমা আসছে। তারপর ওনাদের গাড়িতে উঠে বাসার দিকে রওনা দিলাম। দাদু আমাকে সব বলতে লাগলো, এতক্ষণ কেন দেরি করেছে। প্রেমা দাদুকে থামিয়ে দিয়ে বলল, আরে ওরে এগুলো কি বলো, ওইসব বুঝবে না। আমি একটা মুচকে হাসি দিলাম। মনে মনে বললাম, ফকিনি, তুই মাত্র অনার্সে ভর্তি হয়েছিস আর আমি শেষ করেই ফেলেছি। তারপর বাসায় চলে আসলাম। পরদিন থেকে শুরু হলো প্রেমাকে নিয়ে প্রতিদিন কলেজে যাওয়া। অবশ্য আমার উপকার হচ্ছে, আমি 2-1টা ক্লাস করতে পারি, বাট সেটা প্রেমা জানে না। একদিন বিকেলবেলা ফুল গাছে বানিয়ে দিচ্ছি, এমন সময় দাদু আমার কাছে আসলো। কিরে জুয়েল, কি করিস? এই তো দাদু, পানি দিচ্ছি, কিছু বলবেন নাকি? দাদু চুপ করে রইল। দেখি কিছুটা চিন্তিত মনে হচ্ছে। কি ব্যাপার দাদু, কিছু হয়েছে? না রে, তেমন কিছু না। সকালবেলা তাড়াতাড়ি উঠিস, অফিস যেতে হবে। কিন্তু দাদু, তখন তো প্রেমা ম্যাম কলেজে যাবে। আমি বলে দিব, সে একা যাবে। আচ্ছা ঠিক আছে। দাদু নিচে চলে গেল। আমি পানি দিয়ে তারপর গেলাম। দাদু কিছু হয়েছে কিনা কে জানে। পরদিন সকালে দাদুকে নিয়ে ওনার অফিসে গেলাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু দাদু জোর করে ভিতরে নিয়ে গেল। ভেতরে অনেক লোক বসে আছে। সবাইকে দেখে মনে হচ্ছে অনেক পয়সাওয়ালা লোক। যাই হোক, আমি একপাশে দাঁড়িয়ে রয়েছি। তারপর ওনাদের মধ্যে একজন লোক বলল, মিস্টার আসাদুজ্জামান, দেখেন আমরা আপনাদের অনেক সময় দিয়েছি, কিন্তু আর না, আপনি যথাসময়ে আপনার লোন পরিশোধ করতে পারেননি। এখন আমরা আপনার কোম্পানি নিলামে তুলে দিব। দাদুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। দাদু করুণ সুরে লোকটাকে বলল, প্লিজ ম্যানেজার, আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনাদের সব টাকা দিয়ে দিব। দেখেন, আমরাও চাকরি করি, আপনি আপনার লোন যথাসময়ে পরিশোধ করতে পারেননি, এখন ব্যাংক আপনার কোম্পানি নিয়ে নেবে। এবার বুঝতে পারলাম কাহিনীটা আসলে কি। দাদু ব্যাংকে থেকে অনেক টাকা লোন নিয়েছে, সেগুলো পরিশোধ করতে পারছে না, তাই এখন ব্যাংক কোম্পানিটাই নিয়ে যাবে। দাদু মাথা নিচু করে বসে আছে। এমন আরো একজন ভদ্রলোক ভিতরে আসলো। আমি কি আসতে পারি? আরে, আপনি এখানে কেন? কেন আসতে পারি না? পারেন, বাট এই সময়? আপনি বিপদে পড়েছেন, আমি না আসলে কে আসবে? আচ্ছা, আপনি বাইরে বসেন, আমি মিটিং শেষ করে আসছি। আমি বসতে আসিনি, আপনাকে একটা কথা বলতে আসছি। কি কথা? আপনার সব লোন আমি পরিশোধ করে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনার আর আমার সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে চাই। বুঝলাম না। আপনার একমাত্র নাতনিকে আমি আমার ঘরের বউ করে নিতে চাই।
আমার ছোট ছেলের সাথে ওর বিয়ে দিতে চাই। মানে কি বলছেন এসব? প্রেমা এখনো ছোট, ওর পড়ালেখা এখনো শেষ হয়নি। বিয়ের পর আমার বাসা থেকে পড়ালেখা করবে। অসম্ভব, আমি প্রেমাকে আপনাদের ঘরে জীবনেও পাঠাবো না। এমন সময় দাদু আমার দিকে তাকালো আর ম্যানেজার বলল, মিস্টার আসাদুজ্জামান, কি করবেন তাড়াতাড়ি করেন, না হলে আপনি এই কাগজে সাইন করে দিন। আমরা কোম্পানি নিলামে তোলার ব্যবস্থা করছি। দাদু কিছুক্ষণ চুপ করে রইল, তারপরে লোকটার কথায় রাজি হয়ে গেল। দাদুর কথা শুনে আমার ভিতরে একটা মোচড় দিয়ে উঠলো। দাদু কি সত্যি প্রেমার বিয়ে দিয়ে দেবে? আমার হাত পা কাঁপছে। তারপর লোকটা দাদুর সাথে কোলাকুলি করে চলে গেল। আমি বাইরে চলে আসলাম, গাড়ির সামনে এসে বসে রইলাম। দাদু ওনার অফিসের লোকদের সাথে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললো। তারপর গাড়ির কাছে আসলো, আমি দাদুকে গাড়িতে বসে স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা দিলাম। রাস্তায় দাদুর সাথে আর কোনো কথা হয়নি। বিকেলবেলা আমি ছাদের এক কোনায় গিয়ে বসে রইলাম। আব্বু আমার কথা খুব মনে পড়ছে, ইচ্ছে করছে ওরা চলে যাই। এমন সময় কে একজন আমার কাঁধে হাত রাখে। পেছনে তাকাতে দেখি দাদু। আরে দাদু, আপনি? তোর কি মন খারাপ? না দাদু, কিছু বলবেন? না, কি বলবো? আপনার কি মন খারাপ? না, ঠিক আছে। কোনো সমস্যা না থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের কিছুদিন পর প্রেমার দাদু ওর বাবাকে জন্ম দিয়ে আমাকে একা রেখে চলে গেছে। ছোট ছেলেটার দিকে তাকিয়ে আর বিয়ে করিনি। যদি সৎ মা ওর ঠিকমতো খেয়াল না রাখে। বাবা মা আত্মীয় স্বজন সবাই অনেক রিকোয়েস্ট করেছে দ্বিতীয়বার বিয়ে করার জন্য, কিন্তু করিনি। ছোটবেলা থেকে ওরে বাবা মায়ের আদর দিয়ে বড় করলাম, কখনো মায়ের অভাব বুঝতে দিইনি। যত বড় হচ্ছিল তত সে খারাপের দিকে যাচ্ছিল। নেশা পানি করে সে একদম খারাপ হয়ে গেছে। পড়ালেখার নাম করে বিদেশ চলে যায়, সেখানে গিয়েও একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। নিজের ইচ্ছে মতোই বিয়ে করে, আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করেনি। তারপরেও আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। ওদের কোলজুড়ে একটা ফুটফুটে পড়ে আসলো, নাম রাখলাম প্রেমা। প্রেমা একদম ওর দাদির মতো হয়েছে। বাপ মায়ের সাথে কোনো মিল নেই, পড়ালেখা খাওয়া দাওয়া এইসব নিয়েই ওর লাইফ, শুধু একটু রাগিয়ে। প্রেমার বাবার জন্য টাকা পাঠাতে পাঠাতে আমার কোম্পানির অবস্থা খুব খারাপ। পরে কোম্পানির কর্মচারীদের বেতন দেওয়া পসিবল হচ্ছিল না, সেই জন্য ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলাম। সেগুলো এখন সুদে আসলে প্রায় 3 গুণ হয়েছে। সেই জন্য ব্যাংক এখন কোম্পানির নিলামে তুলে দিচ্ছিল। এমন সময় আমাদের জাত শত্রু শরীফ আসে। ওর সাথে ব্যবসা নিয়ে অনেক আগে থেকেই আমাদের রেশারেশি চলছে। সে এখন আমাকে সাহায্য করতে চায়, বাট সেটা প্রেমার বিনিময়, অর্থাৎ প্রেমাকে তার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। কোনো উপায় না দেখে আমি রাজি হয়ে যাই। এখন ভাবছি আমি আমার কলিজাকে ছাড়া কিভাবে থাকব। আজকে কোম্পানি রক্ষার জন্য আমি আমার নাতনিকে বলে দিচ্ছি। দাদু কান্না করে দিল। দাদু প্লিজ কাঁদবেন না, একদিন না একদিন অবশ্যই প্রেমাকে বিয়ে দিতে হবে। তাই বলে এত তাড়াতাড়ি? আমি প্রেমাকে আমার কাছে রাখার জন্য নিয়ে এসেছি, কিন্তু এখন তো তার উল্টো হয়ে গেছে। প্রেমা ম্যাম কি জানে? না, কি করে ওকে বোঝাবো বুঝতে পারছি না। সে কি রাজি হবে? আপনি সব বুঝে বলেন, রাজি হবে। দেখি কি করা যায়। তারপর দাদু নিচে চলে গেল। আমি আরো কিছুক্ষণ বসে থেকে নিচে চলে গেলাম। রাতের বেলা আমি রুমে বসে আছি, এমন সময় সানি কল দিছে। কি রে জুয়েল, কি অবস্থা? আছি দোস্ত, তোর কি অবস্থা? ভালো। তোর তো এখন খোঁজ খবরই নেই, ভুলে গেলি নাকি? আরে না, বল তোর কি অবস্থা? আছি। তোর আম্মু অসুস্থ, বিকালে গিয়েছিলাম, তুই বাড়িতে আসতে পারবি? না রে দোস্ত, কি হয়েছে আম্মুর? শরীর দুর্বল মানে? তুই টাকা পাঠা, ভালো ডাক্তারে দেখাতে হবে। আচ্ছা পাঠাবো। তারপর সানির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। মায়ের জন্য খারাপ লাগতেছে। আমি বসে আছি, এমন সময় দাদু আসলো। কি রে, কি করিস? কিছু না দাদু, আসেন। কালকে একটু তাড়াতাড়ি উঠিস। কোথাও যাবেন নাকি? আমি যাব না, প্রেমা যাবে। কালকে ওর আব্বু আম্মু আসছে। ও তাই নাকি? তো হঠাৎ করে ওনারা চলে আসছেন যে? প্রেমার বিয়ের কথা ওদেরকে বলেছে, তাই কালকেই আসছে। ও আচ্ছা। আচ্ছা থাক, আমি প্রেমার কাছে যাচ্ছি। দাদু, কিছু মনে না করলে একটা কথা বলতাম। আরে বল। বাড়ি থেকে কল আসছিল, আম্মু নাকি খুব অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। ও, তোর তো এই মাসের বেতন দেওয়া হয়নি। আচ্ছা, কালকে সকালে মনে করে আমার থেকে নিয়ে যাস। ওকে দাদু। দাদু চলে গেল। আমি বই বের করে কিছুক্ষণ পড়ালেখা করলাম, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আমি গাড়ি 2 মাসে ফ্রেশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম প্রেমা ম্যাম আসছে। আমি গাড়ির দরজা খুলে দিলাম, কিন্তু তিনি কেমন যেন অদ্ভুতভাবে তাকালো। আচ্ছা আমাকে একটা কথা বলতো। কি ম্যাম? তোরে দেখলে ড্রাইভার মনে হয় না, কেন বলতো? ড্রাইভার মনে হয় না? কি মনে হয়? মনে হয় তুই গাড়ির মালিক। আমি কিছু না বলে শুধু হাসছি। ওই,
এত হাসার কি আছে? গাড়ি স্টার্ট দে। আমি আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর এয়ারপোর্টে গেলাম। কিছুক্ষণ পর প্রেমার আব্বু আসলো। আমি সালাম দিলাম। প্রেমা গিয়ে জড়িয়ে ধরলো। তারপর প্রেমা নিজে ড্রাইভ করে বাসায় নিয়ে আসলো। আমি মালামালগুলো গাড়িতে তুললাম, আবার নামালাম। রাতের বেলা আমি পড়তেছি, এমন সময় প্রেমা মোবাইলে কথা বলতে বলতে নিচে চলে আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো তাকিয়ে রইল। তারপর বাইরে থেকে ভেতরে আসার আগে আমি আমার বইটা রেখে একটা গল্পের বই নিয়ে বসে আছি। কিরে, কি করিস? তোর হাতে বই কেন? এমনি পড়তে চেয়েছিলাম, কিন্তু পারছি না। ও আচ্ছা, থাক। আচ্ছা ঠিক আছে। প্রেমা চলে গেল। হাঁপ ছেড়ে যেন বাঁচলাম আমি। যদি আমার হাতে মাস্টার্সের বই দেখতো, নিশ্চয়ই টাসকিয়ে খেত। আমি আরও কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। পরের দিন উঠে নামাজ পড়ে ছাদে গিয়ে ফুলের টবে পানি দিচ্ছি। এমন সময় প্রেমার আব্বু আসে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কি করো? এই তো ফুল গাছে পানি দিচ্ছি। এগুলো কি তুমি লাগিয়েছো? জি। ভালো হয়েছে। কালকে তো ব্যস্ত ছিলাম, তোমার সম্পর্কে কিছুই জানা হয়নি। এমনিতেই বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি। তোমার নামটা যেন কি? জি, জুয়েল। ও, তোমার বাবা মা কি গ্রামে থাকে? জি, ওনারা গ্রামে থাকে। আমি গ্রামে থাকতাম আগে। ও আচ্ছা, তো পড়ালেখা কিছু করেছো নাকি? না, তেমন করিনি, 6 পর্যন্ত পড়েছি। আচ্ছা শোনো, প্রেম আর বিয়ের সম্পর্কে তো তোমাকে বলা হয়েছে তাই না? জি, দাদু বলেছে। ও তাহলে তো ভালো। আচ্ছা শোনো, আমরা কিছুক্ষণ পর শপিং করতে যাব। জি অবশ্যই। তারপর আরও কিছুক্ষণ কথা বলার পর উনি নিচে চলে গেলেন। আমি পানি দেওয়া শেষ করে গাড়ি ধুয়ে নিলাম। তারপর নিজের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। বাইরে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। এমন সময় দাদু কল দিল। হ্যাঁ দাদু বলো। একটু আমার রুমে আয় তো। আচ্ছা আসছি। তারপর দাদু রুমে গেলাম। দেখলাম উনি মন খারাপ করে বসে আছে। দাদু আপনি ঠিক আছেন? চুপ করে আছে উনি। কি ব্যাপার দাদু, কিছু বলছেন না যে? প্রেমার জন্য খারাপ লাগছে রে। আমার নাতনিটা বুঝি আমাকে ছেড়ে চলেই যাবে। আরে আজিব, আপনি মন খারাপ করছেন কেন? মেয়ে মানুষ একদিন না একদিন ঠিকই পর পুরুষের বাসায় চলে যেতে হবে। এটা তার আসল ঠিকানা নয়, স্বামীর বাড়ি তার একমাত্র ঠিকানা। আর দাদু, এখন আপনার উচিত প্রেমাকে হাসি মুখে বিদায় দেওয়া। ঠিক বলছিস। আচ্ছা এনে ধর তোর এই মাসের বেতন। টাকা দিল আমাকে, আমি টাকাগুলো নিলাম। কিছুক্ষণ পর সবাই বের হবে, গাড়ির কাছেই থাক। হ্যাঁ সুযোগ মাথা নাড়লাম। তারপর নিচে চলে আসলাম। আম্মুকে কল দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আম্মুর গলা শুনে বুঝলাম আম্মু ভালো নেই। হ্যাঁ আমি ভালো আছি। তোমার কথাবার্তা এমন লাগছে কেন? ঠিক আছো তো? আছি। বাবা কেমন আছেন? আছে, তোর জন্য খুবই টেনশন করছে। আমার জন্য টেনশনের দরকার নেই। আমি সানির কাছে টাকা পাঠাচ্ছি, আজকে গিয়ে ভালো কোনো ডাক্তার দেখাবে, আর ফল টল কিনে নিয়ে আসবে, মেডিসিনগুলো কিনে নেবে। আমাদের দরকার নেই বাপ, তুই ফিরে আয়। যা, তুই নিজের ইচ্ছা মতোই চলিস। আমরা তোকে আর বিয়ের জন্য চাপ দিব না। আচ্ছা সেটা পরে দেখা যাবে, এখন চাকরি ছেড়ে আসা সম্ভব না। একথা বলে কলটা কেটে দিলাম। আমি গাড়ির সাথে হেলান দিয়ে মোবাইল টিপতেছি। এমন সময় দেখলাম প্রেমা আসতেছে, কালো একটা শাড়ি পরে। দেখে যে কারো চোখ আটকে যাওয়ার মতো। আমারও ব্যতিক্রম কিছু হলো না। আমি হা হয়ে তাকিয়ে রইলাম। ওই এভাবে তাকিয়ে আছিস কেন? মুখে মশা ঢুকবে। আমি কিছু না বলে অন্যদিকে তাকালাম। এক এক করে আন্টি, আঙ্কেল আর দাদু সবাই গাড়িতে এসে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। গন্তব্য শপিং মলে যাওয়া। প্রায় 30 মিনিট পর শপিং মলে চলে গেলাম। ছেলেপক্ষ সেখানে ছিল। তারপর সবাই একত্রে ভিতরে যাচ্ছে। আমি গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। কিরে তুই দাঁড়িয়ে আছিস যে? দাদু আমি কি করব? আপনাদের কেনাকাটা শেষ হলে আমাকে একটু কল দেন, আমি কিনে আসবো। কি করবি মানে? আয় আমার সাথে আয়। উনি একমাত্র মানুষ যিনি মা বাবার পর আমাকে বেশি ভালোবাসেন। ওনার কথা না রেখে পারলাম না। তারপর ওনাদের সাথে সাথে আমিও গেলাম। একটা শাড়ির দোকানে গেল। একের পর এক শাড়ি দেখতেছে, কিন্তু কিছুই ওনাদের ভালো লাগছে না। পরে আন্টি আমাকে বলল, এই জুয়েল, তুমি একটা দেখো তো। আন্টি আমি কি দেখবো? আপনাদের যেটা পছন্দ হয় সেটা দেখেন। সমস্যা নেই, দেখো। তারপর আমি কয়েকটা শাড়ি দেখলাম। বিয়ে তো, তাই সবগুলো লাল শাড়ি দেখছে। আমি একটা নীল শাড়ি বের করলাম। আন্টি এটা দেখেন। নীল শাড়ি? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? সবাই হয়তো পরে না, তবে নীল শাড়িতে প্রেমা ম্যামকে খুব সুন্দর লাগবে। না, আমি পছন্দ করি না, লালই দেখব। তারপর ওনারা আরও কয়েকটা লাল শাড়ি দেখে। প্রেমা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন চিন্তা করলো। তারপর নীল শাড়িটাই নিল। মুখে কিছু না বললেও মনে মনে একটা ধন্যবাদ দিলাম। এইভাবে এক এক করে সবগুলো জিনিস নিল। আমি দাদুর জন্য ভালো কয়েকটা পাঞ্জাবি, পাজামা, আতর, সুগন্ধি সব কিছু জিনিস নিলাম। দীর্ঘ 4 ঘন্টা শেষে ওনাদের শপিং শেষ হয়। আমি সবগুলো জিনিস নিয়ে গাড়িতে রেখে আসলাম। তারপর সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেলাম। প্রেমা আমাকে ডাক দেয়।
ওই শোন, জি ম্যাম বলেন। তুই আব্বু আম্মুকে আঙ্কেল আন্টি কেন ডাকিস? তো কি ডাকবো? কি ডাকবো মানে? স্যার ম্যাম ডাকবি। তোর কোনো স্ট্যাটাস আছে? স্যার ডাকবি, মনে থাকবে? হুম। আর হ্যাঁ, কেনাকাটার সময় বা কোনো কিছু করার সময় তুই সামনে থাকবি না। ড্রাইভারের মতো থাকবি। তুই দাদুর পছন্দের, আমাদের না, বুঝছিস? হ্যাঁ সূচক মাথা নাড়লাম। সুন্দর মেয়েদের একটাই সমস্যা, অহংকারী হবেই হবে। তার উপর যদি ধনির দোলালি হয় তাহলে তো কথাই নাই। যাই হোক, প্রেম আমাকে এরকম দু একটা খোঁচা দেওয়া কথা বলে থাকে, এটা কোনো ব্যাপারই না। সবাই রেস্টুরেন্টে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। কিরে বাইরে কেন? আয়। না দাদু, ঠিক আছে। আরে কি ঠিক আছিস? ভেতরে আয়। কিছু করার নাই। ভেতরে গেলাম, দেখলাম প্রেম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম। সবগুলো জিনিসপত্র রুমে দিয়ে আসলাম। ফ্রেশ হয়ে জোহরের নামাজ পড়ে নিলাম। তারপর বিকেলে দিলাম একটা ঘুম। দাদু ডেকে বলল পরের দিন থেকে নাকি ডেকোরেশনের সব কিছু আসতে শুরু করবে। সব কিছু দেখে রাখার জন্য কালকে গিয়ে ইনভিটেশন কার্ড বানাতে হবে। আমি পরের দিন গিয়ে কার্ডগুলো বানিয়ে নিয়ে আসলাম। কার্ডগুলো নিয়ে প্রেমার রুমে গেলাম। দেখলাম প্রেমা কাপড় চেঞ্জ করছে। আমাকে দেখে অনেক জোরে একটি চিৎকার দেয়। আমি ভয়ে কার্ডগুলো ফেলে দিয়ে নিচের দিকে দৌড় দিই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে। না জানি আজকে আমার কপালে কি আছে। কিছুক্ষণ পর প্রেমা নিচে আসলো। ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, আমি চেঞ্জ করার সময় আমার রুমে যাস? সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাগ তোর সরি, খ্যাত কোথাকার। আর যাতে তোকে আমার চোখের সামনে না দেখি। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনে যাব না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দাদু কল দিল। হ্যাঁ দাদু বলো। ওপরে আয় তো। আমি উপরে গেলাম, দেখলাম প্রেমা উপরে দাঁড়িয়ে আছে। দাদু ডেকেছেন? শোন, প্রেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়েতে ইনভাইটেশন কার্ড দিবে, তুই একটু ওরে নিয়ে বের হ। আমি প্রেমার দিকে তাকালাম, দেখলাম সে এখন আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তারপর হ্যাঁ সূচক মাথা নাড়লাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমা আসলো, এসে আমার পাশে সিটে বসলো। এমনিতেই ভয় লাগে, তার উপর পাশে এসে বসছে। ম্যাম কোথায় যাবেন? আগে কলেজে চল। কলেজের কথা শুনে একটা মোচড় দিল। পরিচিত কেউ যদি দেখে বা প্রেমা যদি জেনে যায় আমি এই কলেজে পড়ি, তার উপরের ক্লাসে, ধুর, এত ভেবে লাভ নাই। কলেজে আমার কোনো বন্ধুই নাই, কারণ ভর্তি আমি আর ক্লাসই করিনি, মাত্র 2-3 দিন করেছি, তাও আবার প্রেমা দেশে আসার আগে। ওই কি হয়েছে, বসে আছিস কেন? সরি ম্যাম, এই কথা বলে গাড়ি স্টার্ট দিলাম। তারপর কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেমা নামার আগে আমি নেমে দরজা খুলে দিলাম। ও নেমে হাঁটা দিল। আমি পিছনে আসতেছি, এমন সময় প্রেমা বলল, ওই তুই কোথায় আসছিস? এখানে থাক। তোর মতো খ্যাত যদি আমার সাথে যায় তাহলে বন্ধুদের কাছে আমার পেস্টিস কমে যাবে। আমি কিছু না বলে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। অল্প একটু সামনে গেটের পাশে একটা ফুচকার দোকানের কাছে ওর ফ্রেন্ডরা সবাই বসে আছে। প্রেমা ওদের কাছে গিয়ে হাত মিলালো। তারপর প্রেমাও সেখানে গিয়ে বসলো। বল, তোদের কি অবস্থা? ভালোই, তোর কি অবস্থা? কোনো খোঁজ খবর নাই? আরে অনেক চাপের মধ্যে আছি। ওদের আর আমার মধ্যে বেশি দূরত্ব না থাকায় স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে। তাদের মধ্যে একটা মেয়ে বলল, ওই ছেলেটা কে রে? আরে বলিস না, শালা একটা খ্যাত, আমার ড্রাইভার। দেখতে তো অনেক স্মার্ট। দোস্ত, আমার সাথে লাইন করিয়ে দে না। তুই পাগল হয়েছিস? ওই ছোট লোকটাকেই তোর পছন্দ হয়েছে, তার উপর পড়ালেখাও নাই। তাতে কি, আমার তো পছন্দ হয়েছে, তুই প্লিজ ব্যবস্থা করে দে। তাদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলল, আরে ওনারে তো কোথায় যেন দেখছি, মনে করতে পারছি না। কোথায় দেখেছিস? মনে পড়েছে, উনি তো আমাদের কলেজেই পড়ে, মাস্টার্সে। আমি যেদিন ফর্ম জমা দিয়েছিলাম উনিও আমার সাথে ফর্ম জমা দিয়েছিলেন। তোর মাথা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু তাহলে সেদিন? এই বাদ দে তো, সে কখন থেকে ওর কথা নিয়ে পড়ে আছিস। দেখ দেখ, এমনভাবে গাড়ির সাথে হেলান দিয়ে আছে যেন মনে হচ্ছে গাড়ির মালিকও। তুই ওরে নিয়ে এত চেতে যাস কেন? ওই খবিসটারে দেখতে পারবি না। আচ্ছা শোন, যে কারণে তোদের সাথে দেখা করা। এরপর প্রেমা ব্যাগ থেকে কার্ডগুলো বের করে ওদের হাতে দিল। সবাই তো অবাক, সবাই একসাথে অভিনন্দন জানালো। প্রেমা ওদের সবাইকে নিয়ে গাড়ির কাছে নিয়ে আসলো। তারপর আমাকে বলল, ওই গাড়ি স্টার্ট দে। আমি দরজা খুলে দিলাম। ওরা বসার পর গাড়ি স্টার্ট দিলাম। প্রেমার কথা মতো একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। গাড়িতে প্রেমা আমাকে অনেকভাবে অপমান করেছে, ইংরেজিতে অনেকগুলো গালিও দিল। ও ভেবেছে আমি কিছুই বুঝি না। তারপর কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে গেলাম। নেমে আবার গাড়ির দরজা খুলে দিলাম। ওরা রেস্টুরেন্টের ভেতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওর 2জন ফ্রেন্ড আমাকে ডেকেছে, কিন্তু আমি যাইনি। প্রেমা ইশারায় না করছে,
তার উপর রাগিভাবে তাকিয়ে আছে, সেজন্য আর যায়নি। ওরা ভিতরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিল। আমি গাড়ির ভিতরে বসে রইলাম। আয়মানকে কল দিলাম। কিরে, কি অবস্থা তোর? এই তো ভালো, তুই তো ভুলেই গেলি। ভুলে গেলে কল কেমনে দিলাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিচ্ছি। তুই? বসের মেয়ের বিয়ে, কাঠবিলি করতে আসছি। ও, তো পড়ালেখা চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগই পাচ্ছি না। তার উপর বিয়ের জন্য এই কয়েকদিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই যে পড়ালেখা করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আয়মানের সাথে কথা বলছি, এমন সময় দেখলাম ওরা বের হয়েছে। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিলাম। প্রেমা ভিতরে বসলো, বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা দাদুকে নিয়ে বের হলাম। মুরব্বীদের আর আত্মীয়দের উনিই দাওয়াত দিছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলে পরিচয় দেয়। ওনার সাথে বের হলে সময় যে কীভাবে চলে যায় টেরি পাওয়া যায় না। এইভাবে 2 দিন পর্যন্ত কাঠবিলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমিও নিজ দায়িত্বে সবগুলো দেখাশোনা করি। দেখতে দেখতে হলুদের দিনে চলে আসলো। পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো হলো। অন্য দিনের তুলনায় দেখতে একটু অন্যরকমই লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি দাদু সবাইকে রিসিভ করতেছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া শোনেন। জি বলেন। বলছিলাম কি, আমাদেরকে পার্লারে দিয়ে আসতে হবে, ওখানে সময় লাগবে, তো এখন না গেলে আসতে অনেক দেরি হয়ে যাবে। আচ্ছা আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, ওগুলো সেরে আসছি। এবার আমি দাদুর কাছে গেলাম। দাদু থেকে অনুমতি নিয়ে নিচে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করলাম। তারপর ওরা উঠলো। আমি গিয়ে গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওনাদেরকে পার্লারে নিয়ে গেলাম। ওদের ওখানে রেখে আবার বাসায় চলে আসলাম। হলুদের যে স্টেজটা বানালো আমার কেমন যেন পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু একটা কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু, স্টেজটা আমার পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে, অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করব, এখন তো নতুন কাউকে দেওয়া সম্ভব না। দাদু আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদু থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজটা থেকে ফুল আর টিস্যুগুলো সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের কোনো অনুষ্ঠান বা রিলেটিভদের কোনো বিয়েটাই হলে সেই স্টেজ আমি আর সানি সাজাতাম। অনেক বন্ধুর ভাই বোনের হলুদের স্টেজ আমি সাজিয়েছি। সেই থেকে অল্প অল্প অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল সাজাতে সাজাতে। পকেট থেকে মোবাইলটা বের করে দেখি প্রেমা 9টা কল দিচ্ছে। মনে হয় ওদের শেষ। আমার একটু ভয় হলো, না জানি কি আছে কপালে। তাড়াতাড়ি কল দিতে যাব, এমন সময় দাদু আসলো। প্রেমা নাকি কল দিয়েছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। আমি আর কল না দিয়ে আবারও গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। পার্লারের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে আসতেই প্রেম আমার গালে ঠাস করে একটা বসিয়ে দেয়। আমি একটু অবাক হলাম, কোনো দোষ ছাড়া এভাবে কেন গায়ে হাত দিল? শুধু আমি না, প্রেমার যতগুলো বন্ধু আছে সবগুলো হা হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওই ছোট লোকের বাচ্চা, এত কিসের ব্যস্ততা তোর যে আমার কল ধরিস না? সরি ম্যাম, আসলে স্টেজ সাজাচ্ছিলাম তো তাই। প্রেম আর কিছু না বলে গাড়িতে উঠে যায়। ওর বন্ধুগুলো এখনো তাকিয়ে আছে। চট দিয়েছিস ভালো কথা, সবার সামনে দেওয়ার কি দরকার ছিল? গরিব হয়েছে তো কি হয়েছে, আমারও তো একটা মান সম্মান আছে। যাই হোক, ওর ফ্রেন্ডরা সবাই গাড়িতে ওঠার পর ওদের নিয়ে বাসায় আসলাম। ওরা গাড়ি থেকে নামলো, আমি ওদের নামিয়ে দিয়ে গাড়ি পার্কিং করে রাখলাম। তারপর ভেতরে যাচ্ছি, এমন সময় দেখলাম সবাই স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ওর একটা ফ্রেন্ড বলল, ভাইয়া এটা কি আপনি সাজিয়েছেন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বাহ, আপনি তো খুব সুন্দর সাজাতে পারেন। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। ওরা ভিতরে চলে গেল। দাদুর সাথে দেখা করলাম। অনেক খিদা লেগেছে। সে বিকেল থেকে কাজ করে যাচ্ছি, কিছুই খাইনি। গিয়ে বিরিয়ানি খেয়ে আসলাম। তারপর আমার রুমে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসছি, এমন সময় দেখলাম দাদু 2টা ব্যাগ নিয়ে আমার রুমে আসলো। কি রে তুই এখানে? আমি তোকে খুঁজতেছি, কলও দিয়েছিলাম। দাদু গোসল করলাম, মোবাইলটা টেবিলে ছিল। আচ্ছা শোন, এখানে 2টা পাঞ্জাবি আছে, একটা এখন পরে হলুদ আয়, আর একটা কালকে বিয়েতে গায়ে দিবি। আরে দাদু, এগুলোর কি দরকার ছিল? আমরা সবাই গায়ে দিব, আমার নাতি গায়ে দিবে না এটা কি করে সম্ভব? এখন হলুদ রঙেরটা গায়ে দিস, নীলটা কালকে দিস। দাদু, বিয়েতে তো কেউ পাঞ্জাবি পরে না। সমস্যা নেই, তুই পরিস, ভালো লাগবে। কিছু না বলে দাদুকে সালাম করতে চাইলাম। দাদু বুকে জড়িয়ে নিল। এরপর আমি রেডি হয়ে স্টেজের সামনে চলে গেলাম। কিছুক্ষণ পর প্রেমাকেও নিয়ে আসা হলো। আমি দেখে হা হয়ে তাকিয়ে আছি।
এমনিতেই সুন্দর, কিন্তু আজকে একটা বেশি সুন্দর লাগছে। মনে হচ্ছে কোনো অপ্সরা। এরকম একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে কতই না ভালো হতো। যাই হোক, ও গিয়ে স্টেজে বসলো। একে একে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, গায়ে হলুদ দিচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি, ভালোই লাগছে। কিছুক্ষণ পর দাদু আমাকে ডাকলো প্রেমাকে হলুদ দেওয়ার জন্য। আমি দাঁড়িয়ে রইলাম। প্রেমার আব্বু আম্মু ডাকাডাকি শুরু করলো। আমি বারবার প্রেমার দিকে তাকাচ্ছি। হলুদ দিতে যাওয়ার পর যদি আবার চড় দেয় তাহলে তো আমার সব শেষ। দাদু জোরাজুরিতে আস্তে আস্তে স্টেজের সামনে গেলাম। প্রেমার পাশে বসলাম। দেখলাম কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে। কি করবো বুঝতেছি না। দাদুর দিকে তাকালাম। উনি ইশারায় হলুদ দিতে বললেন। আমি কিছু না ভেবেই অল্প একটু মিষ্টি নিয়ে প্রেমাকে খাইয়ে দিলাম। প্রথমে ভাবছি খাবে না, পরে কি যেন চিন্তা করে খেয়ে নিল। আমাকেও একটু খাইয়ে দিল। আমি অল্প একটু হলুদ নিয়ে ওর কপালে লাগিয়ে দিলাম। মনে হয় আমি সবার শেষে হলুদ লাগিয়ে দিছি, আর কেউই বাকি নেই। দাদু কি মনে করে যেন স্টেজে আসলো, প্রেমাকে দ্বিতীয়বারের মতো খাইয়ে দিল, সাথে আমাকেও। আমি দাদুকে খাইয়ে দিলাম। এরপর দাদু এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো যা আমি স্বপ্নেও ভাবিনি। দাদি অনেকগুলো হলুদ নিয়ে আমার পুরো মুখে লাগিয়ে দিল। এরপর প্রেমার বন্ধুরা স্টেজে আসলো। সবাই মিলে আমাকে অনেকগুলো হলুদ লাগিয়ে দিল। আমি তো পড়ে অবাক। আমি অনেকগুলো হলুদ দাদুর গায়ে মাখিয়ে দিলাম। অন্যরকম একটা মুহূর্ত কাটালাম। এভাবে কিছুক্ষণ চললো। তারপর ছবি তুলে যে যার মতো চলে গেল। আমি দাদুকে ওনার রুমে নিয়ে আসলাম। তারপর নিচে এসে গোসল করে নিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। তাড়াতাড়ি ঘুমোতে হবে, না হলে ফজরের নামাজ মিস হবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুমতি করে নামাজ পড়ে নিলাম। রান্নাঘরে গেলাম, দেখলাম সবাই ব্যস্ত। আমি ওনাদের সাথে কাজ করা শুরু করে দিলাম। তারপর সব মেহমানদের নাস্তা করে আরও কিছু কাজ করে নিলাম। কিছুক্ষণ পর প্রেম আমাকে কল দেয়। ওই কই রে তুই? আমি তো রান্নাঘরে। রান্নাঘরে কি করিস? তাড়াতাড়ি গাড়ি বের কর, আমরা পার্লারে যাব। কখন যাবেন? এই তো এক্ষুনি। আচ্ছা নিচে আসেন, আমি গাড়ি বের করছি। দাদুর সাথে কথা বলে গাড়ি বের করলাম। তারপর প্রেমা আর ওর বান্ধবীরা সবাই এসে গাড়িতে বসলো। ওদিনে পার্লারে গেলাম। পার্লারের সামনে নামিয়ে দিয়ে আমি, ম্যাম কতক্ষণ লাগবে? কেন? বাসায় একটু কাজ আছে, আর আমি এখনো গোসল করিনি। আচ্ছা তুই যা, রেডি হয়ে আমি কল দিব। আচ্ছা ঠিক আছে। তারপর আমি আবার বাসায় চলে আসলাম। নিজের রুমে গিয়ে গোসল করে নিলাম। এবার আবারও বাইরে গিয়ে সব মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে কমিউনিটি সেন্টারে পাঠিয়ে দিলাম। এক এক করে প্রত্যেকটা গাড়ি বের হয়ে গেল। ওনাদের সবাইকে পাঠিয়ে দিলাম। প্রেমার আব্বু আম্মু আলাদা গাড়িতে ঘুরে গেছে। দেখলাম দাদু দাঁড়িয়ে আছে। কিরে, তুই এখনো রেডি হসনি? এই তো দাদু, যাচ্ছি। আপনি চলে যান। আমি তোর সাথে যাব। কিন্তু দাদু, আমি তো প্রেমা ম্যামদেরকে নিয়ে যাব, ওনারা পার্লারে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রেডি হয়ে নে, আমিও চলে যাচ্ছি। এরপর দাদুকেও গাড়িতে উঠিয়ে দিলাম। উনি ওনার কয়েকজন কলিগের সাথে চলে গেলেন। এরপর আমি রেডি হয়ে নিলাম। দাদুর কিনে দেওয়া সেই নীল কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। যদি ওকে বিয়েতে পাঞ্জাবি পরে না, কিন্তু দাদুর রিকোয়েস্ট না রেখে পারলাম না। তারপর আমি রেডি হয়ে এক নজর পুরো বাড়িটা ঘুরে দেখলাম যে কেউ বাদ আছে কিনা। না, কেউই নেই। আমি গিয়ে গাড়িতে উঠলাম। এমন সময় প্রেমা কল দিয়ে তাড়াতাড়ি যেতে বলে। আমি তাড়াতাড়ি চলে গেলাম। পার্লারের সামনে গিয়ে গাড়ির হর্ন দিলাম। প্রেমার বান্ধবীরা সবাই বের হয়ে আসলো। প্রেমার সাথে সাথে ওরা বউয়ের মতো সেজে আছে। কোনটা বউ সেটা বোঝাই যাচ্ছে না। নতুন কেউ হলে মনে করবে সবারই বিয়ে। যাই হোক, কিছুক্ষণ পর প্রেমা বেরিয়ে আসলো। আমি দেখে হা হয়ে তাকিয়ে রইলাম। অসম্ভব সুন্দর লাগছে তাকে। বিয়েতে সবাই লাল শাড়ি পরে, কিন্তু প্রেমা আমার পছন্দ করে দেওয়া নীল শাড়ি দিয়ে পরেছে। মনে হচ্ছে আকাশের কোনো নীল পরি নিচে নেমে আসছে। যাই হোক, আমি আর বেশি তাকালাম না, না হলে আবার চর খেতে হতে পারে। আমি তাড়াতাড়ি গাড়ির দরজা খুলে দিলাম। ওর বান্ধবীরা সবাই উঠলো। প্রেমা এসে আমার পাশে সিটে বসলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। কমিউনিটি সেন্টারের দিকে রওনা দিলাম। গাড়ি চলতেছে এমন সময় পিছন থেকে প্রেমার একটা ফ্রেন্ড আমাকে ডাক দিল। ভাইয়া, একটা কথা বলতাম। জি বলেন। আপনার কি নীল কালার খুব পছন্দ? কেন বলুন তো? প্রেমার জন্য নীল শাড়ি পছন্দ করেন, আবার নিজেও নীল কালারের পাঞ্জাবি পরলেন, তাই আর কি। ও, প্রেমা ম্যামকে নীল শাড়িতেই সুন্দর লাগবে, তাই ওটা পছন্দ করলাম। আর আমার জন্য এই পাঞ্জাবিটা দাদু পছন্দ করেছে, উনিই কিনে দিয়েছেন। কথা বলতে বলতে কমিউনিটি সেন্টারে চলে আসলাম। আমি তাড়াতাড়ি করে নেমে দরজা খুলে দিলাম। এক এক করে সবাই নামলো। তারপর সবাই স্টেজের সামনে গেল। দাদু ডাক দিল। কিরে, আসছিস? জি দাদু, আসছি। আচ্ছা চল খেয়ে নেই, পরে তোর অনেক কাজ আছে। আপনারা খেয়েছেন? আমরা খাইছি, যা তুই খেয়ে নে। আমার অনেক ক্ষুধা লেগেছে, গিয়ে খেয়ে নিলাম। তারপর দাদুর কাছে গেলাম। চল ভেতরে যাব। কেন দাদু? প্রেমার শ্বশুর বাড়ির সকলের সাথে তোর পরিচয়টা করিয়ে দিই। এখন আর আমার সাথে তো তেমন কিছু যায় আসে না। এত কথা বলিস কেন? চল।
তারপর দাদুর সাথে ভেতরে গেলাম। দেখলাম প্রেমার আব্বু আম্মু আর বরের আব্বু আম্মু বসে গল্প করছে। বরের নাম হচ্ছে শাহিন। আমি দাদুর সাথে গেলাম, উনি আমার সাথে পরিচয় করে দিলেন। আমি সবার সাথে পরিচিত হলাম। কিছুক্ষণ পর বরের গাড়ি আসলো, সবাই এদিকে ছোটাছুটি করলো। বর এসে স্টেজে প্রেমার পাশে গিয়ে বসলো। দুজনকে খুব সুন্দর লাগছে, প্রেমার মুখে হাসি লেগে আছে। এমন সময় দাদু বরের বাবা শরীফ সাহেবকে বলল, চলেন এবার বিয়ের কাজটা সেরে ফেলি। দাঁড়ান, এত তাড়া কিসের? আগে আমরা আমাদের কাজগুলো সেরে নেই। আমাদের আবার কি কাজ? এমন সময় শরীফ সাহেব একটা উকিলকে ডাক দিলেন। উকিল এসে ওনার ব্যাগ থেকে অনেকগুলো কাগজ আর একটা কলম বের করলো। এখানে একটা সাইন করে দিন, তারপর আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। এগুলো কিসের কাগজ? আপনি স্বেচ্ছায় আপনার পুরো সম্পত্তি আমাদের নামে লিখে দিবেন। আরও বলল, পাশাপাশি আপনার নিজস্ব বাড়ি গাড়ি এবং যত সম্পদ আছে সব আমার ছেলে নামে লিখে দেবেন। তাহলে আমরা প্রেমাকে আমাদের পুত্রবধূ করে নেব এবং আপনার ব্যাংকের লোন শোধ করব। শরীফ সাহেবের কথা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। দাদু রীতিমতো একটা ধাক্কা খেলেন। কি বলছেন এইসব? আপনি বিয়ের আগে তো এগুলো কিছু বলেননি। এখন তো বলছি, তাড়াতাড়ি সাইনটা করে দিন। অসম্ভব। আমার নাতনি কোন দিক দিয়ে কম আছে যে আপনারা সব নিয়ে নিতে চাচ্ছেন? আপনাদের 7 জন্মের ভাগ্য যে প্রেমা আপনাদের ঘরের বউ হয়ে যাচ্ছে। তার মানে আপনি সাইনটা করবেন না? অসম্ভব, জীবনেও করব না। তাহলে আর কি, বিয়েটা হচ্ছে না? মানে কি এসবের? দেখেন, আমার সকল আত্মীয়, অফিসের কলিগ, চেনা জানা সবাই এখানে আছে। এখন যদি বিয়েটা না হয় আমার মান সম্মান সব শেষ। আমরা চাইছিলামও সেটা। আপনার জন্য আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে, এবার বুঝেন। দাদু হুট করে শরীফ সাহেবের হাতটা ধরে ফেললো, কিন্তু ওনারা কিছুতে মানতে রাজি নয়। আমি প্রেমার আব্বু সকলে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু আমাদের কোনো কথাই শুনলো না। বরং আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওনারা বরকে নিয়ে চলে গেল। পুরো বিয়ের অনুষ্ঠান থমথমে অবস্থা হয়ে গেল। প্রেমা চিন্তা লাশ হয়ে বসে আছে, সবার মুখে দুশ্চিন্তার ছাপ। দাদু চেঁচিয়ে বললেন, আজকের মধ্যে প্রেমার বিয়ে দেবেন। দাদু চিন্তায় মাটিতে বসে পড়লেন। এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আমি একপাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। এমন সময় দাদু কি যেন মনে করে আমার কাছে আসলেন। হুট করে আমার হাতটা ধরে ফেললেন। একমাত্র তুই পারিস আমার মান ইজ্জত রক্ষা করতে। তুই আমার অনেক উপকার করেছিস, প্লিজ আমার আরেকটু উপকার কর। আরে দাদু এইভাবে বলছেন কেন? বলেন কি উপকার? আমি আপনার জন্য সবই করতে পারি। তুই প্রেমাকে বিয়ে কর। কি? এটা কি করে সম্ভব? তুই না একটু আগে বললে আমার সব উপকার করবে, এখন কেন না করছিস? কিন্তু দাদু এটা কিছুতেই হয় না। প্লিজ না করিস না। আজকে যদি তোর বাবা মা বলতো তাহলে কি তুই না করতি? আশেপাশে তাকিয়ে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করবো কিছু বুঝতেছি না। তারপর দাদুর হাত ধরে আমি হ্যাঁসূচক মাথা নাড়ালাম। এরপর প্রেমার দিকে তাকিয়ে দেখি সে কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। দাদু, কিছু বলবি? প্রেমা কি আমাকে বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমার উপর ছেড়ে দে। তুই শুধু আমার মান ইজ্জতটা রক্ষা কর। ওকে দাদু, আপনি যা বলবেন সেটাই হবে। দাদু আমার খাদে হাত দেয় আর প্রেমার কাছে চলে যায়। আমি এখানে দাঁড়িয়ে রইলাম। প্রেমা রাজি হবে কিনা আল্লাহ ভালো জানে। সে তো আমাকে এক মুহূর্ত সহ্য করতে পারে না, তার উপর বিয়ে করা সেটা তো অসম্ভব। চারপাশের মানুষগুলো কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে তাকাতে শুরু করলো। দাদু কিছুক্ষণ পর হাসি মুখে আমার কাছে আসলো। দাদুর মুখ দেখে বোঝা যাচ্ছে প্রেমা মনে হয় রাজি হয়েছে। যা গিয়ে স্টেজে বস, কাজী অনেকক্ষণ যাবৎ বসে আছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, এত সহজে রাজি হওয়ার মতো মেয়ে তো প্রেমা নয়। নিশ্চয়ই সে অন্য কোনো কিছু চিন্তা করেছে। কি রে, কি ভাবছিস? যা। জি দাদু, যাচ্ছি। তারপর আমি গিয়ে প্রেমার পাশে বসলাম। ভয়ে ভয়ে ওর দিকে তাকালাম। চোখ মুখ লাল করে সে আমার দিকে তাকিয়ে আছে। একটা জিনিস খুব ভালোই লাগছে, আমি নীল কালারের পাঞ্জাবি পরে আছি আর প্রেমাও নীল শাড়ি। দেখতে অসম্ভব ভালো লাগে কাজ করছে। নীরব হয়ে যাওয়া বিয়ের অনুষ্ঠান যেন মুহূর্তে প্রাণ ফিরে পেল। আবার আগের মতো হই হুল্লোড় শুরু হয়ে গেল। কিছুক্ষণ পর কাজে আসলো, এসে আমাদের বিয়েটাও পড়িয়ে দিল। যদিও প্রেমা সহজে কবুলটা বলেনি, অনেক ভেবেচিন্তে তারপর বলেছে। প্রেমা তার বান্ধবীরা সবাই গাড়িতে গিয়ে বসলো। আমি আবার সেই ড্রাইভারি সিটেই বসলাম। প্রেমার বান্ধবীরা অনেকে অনেক রকম মজা করতেছে, বাট সে একদম চুপ ছিল। যাই হোক, অতপর বাসায় চলে আসলাম। সবই ঠিকঠাক চলছে। এখন প্রায় রাত 12টা। আমি দাঁড়িয়ে আছি বাসার ছাদে। আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ পর আম্মু কল ধরলো, মনে হয় ঘুমিয়েছিল। আম্মুকে পুরো বিষয়টা বুঝিয়ে বললাম। আম্মু অনেক খুশি। আম্মু বলেছে কালী প্রেমাকে নিয়ে বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেটা তো পসিবল না। আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে কল কেটে দিলাম। তারপর সানি আর আইমানকে জানালাম। ওরা তো আমার উপর অনেক রাগ।
যে ওদের না বলে বিয়ে করে ফেলেছি। যাই হোক, কথা বলে শেষে আকাশের দিকে তাকিয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। কালকে এই সময় আমি ওনাদের ড্রাইভার, আর আজকে জামাই। বিয়ের জন্য আমি বাড়ি ছেড়ে পালালাম, আর এখানে সেই বিয়ে। এই বিয়েটা আমাকে ছাড়লো না। একটু পর অনুভব করলাম কেউ পেছনে এসে আমার কাঁধে হাত দিয়েছে। তাকে দেখে দাদু। দাদু, আপনি ঘুমাননি এখনো? আমি তোর সাথে খুব অন্যায় করে ফেলছি, তাই না? আরে দাদু, আপনি এগুলো কি বলেন? আপনি এত বিশাল সারপ্রাইজ দিবেন আমি কখনো কল্পনাও করিনি। যা, প্রেমা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে, রাতও অনেক হয়েছে, যা ভেতরে যা। আমি কিছু না বলে চলে গেলাম। নিচে এসে প্রেমার রুমের সামনে দাঁড়িয়েছি। আসলে আমার রুম ছিল নিচে, কিন্তু আজ থেকে এখানে কেমন যেন অস্বস্তি লাগছে। ভয়ে ভয়ে দরজা খুললাম, ভেতরে গেলাম। দেখলাম প্রেমা ভেতরে নেই, হয়তো ওয়াশরুমে গেছে। আমি গিয়ে সোফায় বসে রইলাম, কিন্তু আমার ধারণা ভুল। প্রেমা বারান্দায় গিয়ে কারোর সাথে যেন মোবাইলে কথা বলছে। এসে আমার দিকে তাকালো, কিছু না বলে কি সোজা ঘুমিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম, তারপর আমি গিয়ে ওর পাশে খাটে গিয়ে বসলাম। যেই মাত্র বসলাম, সাথে সাথে সে একটা ধাক্কা মেরে আমাকে নিচে ফেলে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার পাশে ঘুমানোর? তাহলে কোথায় ঘুমাবো? জাহান্নামে গিয়ে ঘুমা, শালা ছোট লোক। দেখেন, আমি কিন্তু আপনার হাজবেন্ড। কি? তুই আমার হাজবেন্ড? তোর কি ধারণা তোর মতো খ্যাত অশিক্ষিত ছোট লোককে আমি আমার হাজবেন্ড হিসেবে জীবনেও মানব না। মানে কি এসবের? তাহলে বিয়ে কেন করলেন? সেটা দাদুর জন্য। দাদুর দিকে তাকিয়ে না করতে পারিনি। আর হ্যাঁ, তুই তোর মতো থাকবি, আমি আমার মতো। জীবনেও কোনোদিন আমার সামনে স্বামীর অধিকার নিয়ে আসবি না, বলে দিলাম। ড্রাইভারের মতো থাকবি। তুই আগেও ড্রাইভার ছিলে, এখনও ড্রাইভার হিসাবেই থাকবি। তোকে দাদু আর আব্বু আম্মু ভালো চোখে দেখে, আমি না। তোদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। দাদুকে ফাঁদে ফেলে আমাকে বিয়ে করছিস, আমি সব জানি। কিন্তু শুনে রাখ, খুব তাড়াতাড়ি আমি তোকে ডিভোর্স দিব। শালার এই ছিল আমার কপালে, যার জন্য করলাম চুরি সেই ডাকে চোর। আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে চলে যাব। এমন সময় প্রেমা আবার বলে, ওই কই যাস? তো এখানে থেকে আমি কি করব? আমি আমার রুমে চলে যাচ্ছি। ড্রাইভারের জায়গায় যাচ্ছি। না, যাবি না। মানে কি যাব না কেন? তুই যদি এখন ওখানে যাস বা ওই রুমে থাকিস, তাহলে সবাই ভাববে আমার আর তোর মাঝে কিছু হইছে, পরে আরো ঝামেলা হবে। বাহ, বুদ্ধি তো ভালোই আছে দেখা যাচ্ছে। আর হ্যাঁ শোন, তুই আমাকে ম্যাম বলেই ডাকবি, মনে থাকবে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আজ থেকে তুই নিচে থাকবি, খবরদার। ভুলেও আমাকে টাচ করার চেষ্টা করবি না। যদি করিস তাহলে দেখবি আমি তোর কি হাল করি। আমি কিছু না বলে সবাই গিয়ে ঘুমালাম। লাইট অফ করে সাথে সাথেই প্রেমা লাফিয়ে উঠলো। ওই তুই লাইট কেন অফ করলি? লাইট অফ না করলে কিভাবে ঘুমাবো? আমি আলোতে ঘুমাতে পারি না। তুই কি ভাবছিস আমি তোর মতলব বুঝি না? লাইট অফ করবি, তারপর তুই আমাকে লাইট অফ করতে পারবি না। রাগে আমার পুরো শরীর কেঁপে উঠলো। সোজা উঠে চলে যেতে লাগলাম। কি রে, কই যাস? তো এখানে থেকে কি করব? এখানে থাকলে তো আমি আপনার গায়ে হাত দেবো। তার চেয়ে বরং চলে যাবে বেটার। এত খারাপ মন মানসিকতা নিয়ে থাকেন কিভাবে? সবার মন কি আপনার মতো? তোদের ছেলেদের আমার চেনা আছে। যা শুয়ে পড়। শোন, ড্রিম লাইট চালিয়ে রাখ, আমার ভয় করে। আর কিছু না বলে ডিম লাইট চালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। তাকে দেখি প্রেমাও নেই। আমি এক লাফ দিয়ে উঠে গেলাম। তাড়াতাড়ি করে ড্রয়িং রুমে গেলাম। গিয়ে দেখি অনেকগুলো লোক দাদুকে ঘিরে ধরে আছে। আমি যাওয়ার পর, কি ব্যাপার, আপনারা কারা? আমার ব্যাংক থেকে আসছি। ওনার কোম্পানি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছে। এখন সুদে আসলে টাকার পরিমাণ 3 গুণ হয়ে গেছে। যদি উনি টাকা ফেরত না দেয় তাহলে আমরা ওনার কোম্পানি নিলামে উঠাতে বাধ্য হব। ওনাকে এর আগেও কয়েকবার সতর্ক দেওয়া হয়েছে, বাট উনি কোনো কিছুই করেননি। তাই আজকে বাসায় আসলাম। হয়তো টাকা দিতে হবে, না হলে এই বাড়ি আর পুরো কোম্পানির ব্যাংকে নামে লিখে দিতে হবে। ব্যাংকের লোকটার কথা শুনে যেন আমার পুরো শরীর কেঁপে উঠলো। কি হবে এখন? দাদুর দিকে তাকালাম। উনি অপরাধী হয়ে বসে আছেন। পাশে প্রেমার আব্বু আম্মু দাঁড়িয়ে আছেন। আমি ব্যাংকের লোকটাকে বললাম, স্যার কত টাকা হয়েছে মোট? অনেক টাকা। কেন, আপনি দিবেন নাকি? আপনি কে? স্যার আমার কিছু কথা আছে। জি বলুন। আমাদেরকে আরো 6 মাস সময় দেন, আমরা আপনাদের পুরো টাকা দিয়ে দেব। অসম্ভব। এর আগেও কয়েকবার সময় দিয়েছি, আর 1 সেকেন্ডও সময় দেওয়া যাবে না। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি যে আগামী 6 মাসে যদি আপনাদের টাকা না দিতে পারি তাহলে আপনার এই কোম্পানি বিক্রি করে দিন। সাথে আমাকে যে শাস্তি দেবেন আমি সেটাই মাথা পেতে নেব। আমি আপনাদের আরও একটা নিউজ দিতে চাই। কি নিউজ? আপনারা যদি আমাকে 6 মাস সময় দেন তাহলে আমি পুরো টাকার সাথে 5% এক্সট্রা দেব। এবার বাকিটা আপনাদের হাতে। এখন কি আপনারা এই কোম্পানিটাই নেবেন
নাকি পুরো টাকার সাথে 5% নেবেন, সেটা এখন আপনাদের ব্যাপার। আপনি যে কমিশন দিবেন সেটা ভিত্তি কি? আপনাদেরকে আমি লিখিত দিচ্ছি, এবার সিদ্ধান্ত আপনাদের হাতে। লোকগুলো কিছুক্ষণ নিজেরা নিজেরা কথা বলল। এদিকে দাদু আর অন্যরা সবাই আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ওনারা বললেন, এই যে মিস্টার, আপনার নামটা যেন কি? জি, আমার নাম জুয়েল। জুয়েল সাহেব, আপনার কথায় রাজি, তবে আমাদেরও একটা শর্ত আছে। কি বলেন? যদি আপনি টাকা সঠিক সময়ে না দেন তাহলে আমরা কোম্পানি দখলের পাশাপাশি আপনাকেও প্রতারণার মামলায় জেলে পাঠাবো। ওকে, আমি রাজি। এরপর একজন ব্যাংকার একটা 100 টাকা দামের স্ট্যাম্প আমাকে দেয়। আমি ওটা নিয়ে লিখতে শুরু করলাম। পুরো বিষয়বস্তু উল্লেখ করে সাইন করে দিলাম। আমি যখন লিখতেছিলাম ফ্যামিলি সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে যে 6-এ পড়া ছেলেটা কিভাবে এত কিছু লেখে। যাই হোক, ওইদিকে নজর দেওয়ার দরকার নেই। সাক্ষী হিসেবে দাদু আর প্রেমা সাইন করলো। তারপর আরও কিছু কথা বলার পর ব্যাংকের লোকগুলো চলে গেল। দাদু, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নাস্তা করে আমার রুমে আয়। তারপর আমি নাস্তা করে রুমে চলে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে আছে। এই তুই 6 মাসের মধ্যে টাকা কোথায় পাবি, তাও আবার 5% ইন্টারেস্ট দিয়ে? সেটা আপনার না জানলেও চলবে। খুব বেড়ে গেছিস তাই না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই দাদুকে পটিয়ে সব নিজের নামে করবি ভাবছিস তাই না? আমি থাকতে জীবনেও এটা হতে দিব না। তাহলে এক কাজ করেন, লোন শোধ করে দেন। বড় বড় কথা তো বলছেন, যত সব আজাইরা। আমি ওরে পাত্তা না দিয়ে চলে গেলাম। আমি জানি এখন অনেক কিছুই করতে হবে, না হলে কোম্পানি রাখা পসিবল না। এখন যদি প্রেমার এগুলো মাথায় রাখি তাহলে কিছুই সম্ভব হবে না। আমি আর কোনো কথা না বলে দাদু রুমে গেলাম। আসছিস? হ্যাঁ দাদু। বল কি কথা? দাদু, আপনি কোম্পানির দায়িত্ব বাবাকে দিন। মানে প্রেমার বাবার কথা বললাম। কিভাবে দিব? ও তো আবারও ইংল্যান্ড চলে যাবে। দাদু, বাপ দাদার ভিটে মাটি চেয়ে ইংল্যান্ড যাওয়াটা বেশি জরুরি। কি করব? ও তো প্রেমার বিয়ের জন্যই আসছিল। দাদু না আসছে ঠিক আছে, আর যাওয়ার দরকার নেই। আপনি শুধু দায়িত্বটা ওনাকে বুঝিয়ে দিন, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই কিভাবে কি করবি আমি বুঝতেছি না। যদি তোর পড়ালেখাটা থাকতো তাহলেও কিছু একটা করতে পারতি। দাদু, আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছিলাম। কি? দাদু, আমি আপনাকে বলেছিলাম যে আমি পড়ালেখা করিনি, কিন্তু দাদু আমি অনার্স শেষ করে এখন মাস্টার্সে ভর্তি হয়েছি অ্যান্ড প্রেমার কলেজে পড়ি। দাদু অবাক হয়ে তাকিয়ে রইল। কি বলছিস? তুই আমাকে আগে বলিসনি কেন? দাদু আগে বললো হয়তো আপনি আমাকে ড্রাইভারের চাকরিটা দিতেন না, তাই আগে বলিনি। দাদু, আপনার কাছে একটা অনুরোধ। কি? আপনি এই কথা অন্য কাউকে বলবেন না, এমনকি প্রেমাকেও না। বললি সমস্যা কোথায়? না দাদু, প্লিজ বলবেন না। আপনি এখন স্যারকে নিয়ে অফিসে যাবেন এবং ওনাকে সব কিছু বুঝিয়ে দেবেন। আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি, আপনি স্যারকে নিয়ে আসেন। তারপর আমি নিচে চলে গেলাম, গাড়ি বের করে দাঁড়ালাম। কিছুক্ষণ পর দাদু আর স্যার আসলো। ওনাদেরকে নিয়ে অফিসে গেলাম। দাদু আর আমি স্যারকে সব কিছু বুঝিয়ে বললাম। উনি আর না করেননি। তারপর অফিসে গিয়ে সবার সাথে পরিচয় করে দিলেন এবং উনি যে আমাদের নতুন বস সেটাও সবাইকে বললেন। তারপর দাদু আমাকে একটা ডেস্কে বসিয়ে দিলেন, বলেন আজ থেকে এখানে আমি যেন বসি। এরপর আমরা বাসায় চলে আসলাম। দুপুর 2টার সময় প্রেম আমাকে কল দেয়। ওই কই রে তুই? এই তো বাসায়। সারাদিন বাসায় কি করিস? তাড়াতাড়ি কলেজে আয়, আমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আমি আবারও গাড়ি নিয়ে কলেজে গেলাম। দেখলাম প্রেমার বান্ধবীরা সবাই ওখানে আছে। আমি যাওয়ার পর ওনাদের সালাম দিলাম। ওনারা অনেক মশকরা করলো আমার সাথে। তারপর আমি প্রেমার হাত ধরে বললাম চলো। সাথে সাথে প্রেম আমাকে ওদের সামনে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ড্রাইভারের মতো থাকবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রেমার বান্ধবীরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। লজ্জায় আমার অবস্থা শেষ। কিছু না বলে গাড়িতে চলে আসলাম। প্রেমা এসে গাড়িতে বসলো। তারপর বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। রুমে এসে দেখি প্রেমা শুয়ে আছে। তাই ওখানে না থেকে আমি এবার নিচে সে আগের জায়গায় চলে গেলাম। বিকেলে ফুল গাছে পানি দিচ্ছি, এমন সময় কেউ একজন পিছনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখি প্রেমা। আজকে নাকি বাবাকে অফিসের বস বানাইছে? তোকেও নাকি একটা ডেস্ক দিয়েছে? হ্যাঁ, আপনাকে কে বললো? যেই বলুক, সেটা তোর না জানলেও চলবে। তুই অফিসের কি বুঝবি? ভালো করে পড়তেও তো পারবি না। তুই ডেস্ক নিলি কেন? আমি নেইনি, দাদু আমাকে দিয়েছে। দাদু বললো আর তুই রাজি হয়ে গেলি? এই দাদুই তোকে মাথার উপর তুলেছে, শালা ছোট লোক কোথাকার। প্রেমা হনহন করে চলে গেল। আমি কিছু না বলে ফুল গাছে পানি দিতে লাগলাম। মনে মনে বললাম, ফকিন্নি, দাদুর জন্যই ভালো আছিস, নাহলে কোথায় যেত এত চর্বি আল্লাহ ভালো জানে। এখনো কোম্পানি ধরে রাখতে পারি কিনা আল্লাহ ভালো জানে, নাহলে কোথায় যাবে তার এই লাক্সারিয়াস লাইফ। পথে বসতে হবে সবাইকে। যাই হোক, পানি দেওয়া শেষে আমি রুমে চলে গেলাম।
সানিকে কল দিয়ে কিছুক্ষণ কথা বললাম, তারপর দাদুর রুমে গেলাম। দাদু আসবো? আয়। কি ব্যাপার দাদু, আজ এই সময় শুয়ে আছেন যে? এমনি। দাদু শরীর খারাপ লাগছে নাকি? না, এমনি শুয়ে আছি। প্রেমা কোথায়? মনে হয় রুমে আছে। তোর সাথে ছিল না? না দাদু, আমি গাছে পানি দিয়েছি। এভাবে আরো কিছুক্ষণ কথা বলে চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে গেলাম। দেখলাম প্রেমা আগে থেকে বসে বসে কার সাথে যেন মোবাইলে কথা বলতেছে। আমাকে দেখে মোবাইলটা কেটে দিল। কারো রুমে ঢোকার আগে পারমিশন লাগে সেটাও জানিস না? রুমে ঢুকবো, এখানে পারমিশনের কি আছে? আর এই রুমটা তো অন্য কারো নয়, আমার তো থাকার অধিকার আছে। কি? আর একটা কথা বললে লাথি দিয়ে বের করে দিব, ছোট লোক একটা। আমি কিছু বলতে যাব এমন সময় দেখি দাদু কল দিয়েছে। একটু আমার রুমে আয়। আমি দাদুর রুমে গেলাম। আমার মাথার পাশে বস। দাদু আপনি ঠিক আছেন? ঠিক আছে। তুই কোরআন তেলাওয়াত করতে পারিস? জি দাদু পারি, কিন্তু হঠাৎ। তেলাওয়াত কর। আমি আর কিছু না বলেই সূরা ইয়াসিন তিলাওয়াত করলাম। দেখলাম দাদু আস্তে আস্তে ঘুমাতে শুরু করলো। এরপর সূরা আর রহমান তিলাওয়াত করলাম। দেখলাম দাদু ঘুমিয়ে আছে। আমি দাদুর মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিলাম। ভাবতে লাগলাম, হাব্বু মোর পরে এই মানুষটি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, যার উপকার বলে বোঝানো যাবে না। প্রথমে ড্রাইভার, তারপর নাচ জামাই, আবার অফিসের সহকারী। আমার মনে হয় না অন্যকে আমার জন্য এতটা স্যাক্রিফাইস করবে। আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি প্রেমাও ঘুমিয়ে আছে। চেহারার দিকে তাকালে মনে হয় একটা বাচ্চা, কিছুই জানে না। ডিম লাইটের আলোয় একটু বেশি সুন্দর লাগছে। বেশি না তাকিয়ে আমি সবাইকে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো চিল্লাচিল্লি শুনে ঘুম ভাঙলো। বুঝতে পারলাম দাদুর রুম থেকে আওয়াজ আসছে। তাড়াতাড়ি দাদুর রুমের দিকে দৌড় দিলাম। গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে লাগলো। আমার চারপাশ ঘুরতেছে। দেখলাম প্রেমা দাদুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। বুঝতে বাকি রইল না দাদু আর আমাদের মাঝে নেই। আমার পুরো পৃথিবী যেন অন্ধকার হয়ে আসলো। প্রেমার আব্বু আম্মু সবাই কান্নায় ভেঙে পড়ছে। প্রেমা এক পর্যায়ে জ্ঞান হারায়। ওরে কোলে নিয়ে আমি রুমে দিয়ে আসলাম। মুহূর্তের মধ্যে যেন পুরো এলাকায় খবর হয়ে গেছে। আশেপাশে সবাই আসতে লাগলো। একে একে সকল আত্মীয় স্বজন আসলো। দাদুকে গোসল করানো হলো। মুহূর্তের মধ্যে যেন সব ওলট পালট হয়ে গেল। কালকে এই সময় দাদু আর আমি অফিসে কাজ করতেছি, আর আজকে দাদু চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগলো। জোহরের নামাজের পর দাদু জানাজা শেষ হলো। দাদুকে মাটি দিয়ে যে যার মতো চলে যেতে লাগলো। আমি কবরের পাশে বসে রইলাম। কেমনে থাকবো এই মানুষটাকে ছেড়ে? প্রেমাকে কি জবাব দেব? সে যদি জ্ঞান ফিরে দেখে দাদুকে আমি মাটি চাপা দিয়ে দিছি, কি জবাব দেব? কে আমাকে জুয়েল বলে ডাকবে? কে আমাকে সব কিছুতে পরামর্শ দেবে? কে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসবে? মনে হচ্ছে আমার ভিতর থেকে কেউ কলিজাটা টেনে নিয়ে গেছে। সবাই কবরস্থান থেকে চলে গেছে। কিছুক্ষণ পর বুঝলাম কে আমার কাঁধে হাত রাখলো। আমি ঝাপসা চোখে তাকিয়ে দেখি আমার শ্বশুর আব্বা। অনেক সময় হয়েছে, চলো। আমি ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। চোখের পানি ধরে রাখতে পারলাম না, ওনার চোখেও পানি। তারপর বাসায় চলে আসলাম। গিয়ে দেখি প্রেমা জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিয়েছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার গলা চেপে ধরলো। এই আমার দাদু কই? কি করেছিস আমার দাদুকে? আমাকে আমার দাদুর কাছে নিয়ে চল। কান্না করতেছে আর আমার বুকে কিল ঘুষি দিচ্ছে। একটু পর আমাকে জড়িয়ে ধরে আরো কান্না শুরু করে দিল। ওকে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই, তাই আমি কিছু বলিনি। কাঁদুক, কাঁদলে মনটা হালকা হবে। আমি আম্মুকে মানে প্রেমার আম্মুকে ইশারা দিয়ে প্রেমাকে ভেতরে নিয়ে যেতে বললাম। এক এক করে সব মেহমান চলে গেল। আমি আর বাবার নামাজ পড়ে দাদুর কবরের কাছে যাই কবর জিয়ারত করতে। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেল, ঘুম আসছে না কারো। তারপরে সারাদিন কান্নাকাটি আর না খাওয়ায় শরীরটা অবশ হয়ে গেছে। বিছানায় শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে সবার। আমি আস্তে আস্তে দাদুর রুমে গেলাম। হঠাৎ করে শোকেসের উপর রাখা একটা খামের দিকে চোখ পড়লো। আমি খামটা হাতে নিলাম, খুলে দেখলাম একটা চিঠি। চিঠিটা খুললাম। প্রথমে আমার নাম দেখে একটা টাসকি খেলাম, খুলে পড়তে লাগলাম। প্রিয় জুয়েল, চিঠিটা যখন পড়বি আমি আর হয়তো তখন থাকবো না। জানিস, আমি আমার ছেলে, ছেলের বউ আর কলেজার টুকরা প্রেমাকে নিয়ে অনেক টেনশনে ছিলাম। আমার কিছু হলে কে দেখবে ওদের? এর মাঝে তুই যেন আগন্তুকের মতো আসলে, একে একে সব নিজের কাঁধে তুলে নিলে। তোকে আমি আমার নিজের নাতির ভাবতাম, কোনোদিনও ড্রাইভার মনে করিনি। যখন তোর সাথে প্রেমার বিয়ে হয় আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম প্রেমা যাতে ভালো একটা স্বামী পায়। আমার দোয়া আল্লাহ হয়তো কবুল করেছে। তুই জানিস, তোকে নিয়ে আমি অনেক গর্ব করি। আমি প্রথমেই জানতাম তুই শিক্ষিত, যদিও তুই আমাকে পরে বলেছিস। তোর উপর আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার ফ্যামিলিকে খারাপ হতে দিবি না। সেই বিশ্বাসের কারণেই আমি আমার সব কিছু তোর নামে লিখে দিলাম। বিনিময় তোর কাছে আমি আমার ছেলে, ছেলের বউ আর প্রেমাকে আমানত হিসেবে রাখলাম। তুই ওদের দেখে রাখিস। আমি এটাও জানি প্রেমা তোকে এখনো মেনে নেয়নি, তবে নিবে। ওর মনটা অনেক নরম, দেখবি একদিন ঠিকই সে তোকে মেনে নিবে।
তুই কোনোদিনও প্রেমাকে কষ্ট দিস না। আজ থেকে আমার সব কিছুই তোর। তোর আমানত তুই রক্ষা করবে, তোর ফ্যামিলি তুই রক্ষা করবে। দাদুকে মাফ করে দিস। চিঠিটা পড়ে নিজেকে স্থির রাখতে পারলাম না। নিজের অজান্তে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। চিঠিটা খুব যত্নে রেখে দিলাম। দরজার পাশ দিয়ে কারো আসার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি বাবা। বাবা, আপনি এখনো ঘুমাননি? ঘুম আসছে না? তুমি ঘুমাওনি? না বাবা, আমারও ঘুম আসছে না। দাদুকে অনেক মিস করতেছি। জানো বাবা, দাদু কি জিনিস আমি এতদিন বুঝিনি। আজকে বুঝতেছি আমার মাথার উপর থেকে ছায়াটা চলে গেছে। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। বাবা, আপনি এটা কেন বলছেন? আপনি কেন দায়ী হবেন? আমিই দায়ী। আজকে আমাদের ফ্যামিলির এই অবস্থা হয়েছে শুধু আমার জন্য। ছোটবেলা থেকেই ওষুধ কাজের টাকা উড়াতাম, সারাদিন বন্ধু বান্ধব নিয়ে পড়ে থাকতাম। আমার ফিউচারে চিন্তা করে বাবা আর বিয়ে করিনি। অথচ আমি বাবাকে কি দিলাম? শুধু কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। বাবা বলতে লাগলো, নিজের ইচ্ছে মতো বিয়ে করলাম, সেটা বাবা মেনে নিয়েছে। কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেনি। বিদেশে গিয়ে পড়ালেখা করবো বলে অনেক টাকা বাবার কাছ থেকে নিয়ে গেছি, বাবা কোনোদিন না করেনি। এখন বুঝতে পারছি বাবা আমার জন্য লোন করেই টাকা পাঠিয়েছে। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, তুমি জানো বাবার মৃত্যু কীভাবে হয়েছে? আমি বললাম না। উনি ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে, বিকালে ওনার ডেথ সার্টিফিকেট আসছে। বাবা, এখন এগুলো বলে কী লাভ? যা হবার হয়ে গেছে। এখন আমাদেরকে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী, আমার ক্ষমা নেই। বাবা, আপনি পাগল হয়েছেন? এভাবে ভেঙে পড়লে আমাদের কি হবে? আম্মু আর প্রেমাকে কে দেখাশোনা করবে? বাবার কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে রাখে। তারপর ওনার রুমে চলে যায়। সকালবেলা আমি নামাজ পড়ে এসে দাদুর কবর জিয়ারত করে আসলাম। বাবাও ছিলেন। বাসায় এসে দেখি প্রেমা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে বসে আছে। আম্মাও কেমন যেন হয়ে গেছে। বুঝতে পারলাম কেউ নাস্তা করেনি। আমি রান্না করে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। সবাইকে ডাকলাম, সবাই আসলো। সবাই বসে নাস্তা নাড়াচাড়া করছে, বাট কেউ খাচ্ছে না। প্রেমার দিকে তাকালাম, মনে হচ্ছে সে এখনই কেঁদে দেবে। সেদিন আর অফিসে যাইনি, আমি বাড়ির টুকটাক কিছু কাজ করলাম। এভাবে কয়েকদিন চলে গেল। সবাই মনমরা হয়ে গেছে। একদিন বিকেলে আমি গাছে পানি দিচ্ছি, এমন সময় আম্মা আসলো। জুয়েল, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। জি অবশ্যই। বলছিলাম কি, অনেক দিন ধরেই প্রেমার মন মরা হয়ে বসে আছে। তুমি যদি ওরে নিয়ে কিছুদিন বাইরের থেকে ঘুরে আসতে, তাহলে মন হয়তো ভালো হতো। এমনিতেই বিয়ের পরে তোমরা কোথাও যাওনি। না মা, এখন তো কোথাও যাওয়া উচিত হবে না। আর আমরা বাইরে করব, আপনারা বাসায় থাকবেন, জিনিসটা কেমন দেখায়। তার চেয়ে ভালো আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি? আমি বাড়ি থেকে আসছি যে অনেক দিন হয়েছে, বাড়িতে যাওয়া হয় না। মা বাবা অনেক টেনশন করছে। তার উপর বিয়ে করেছি, ওনারা জানে, বাট আপনাদের কাউকে কোনো দিন দেখেনি। তাই বলছিলাম সবাই মিলে আমাদের বাসায় গেলে কেমন হয়? সবার সাথে পরিচয় হবে, ঘোরাও হবে, নতুন জায়গা আপনাদেরও ভালো লাগবে, সবার মন ভালো হবে। তাও ঠিক বলেছ। বেয়াই বেয়ানদের সাথে শুধু মোবাইলের কথা হয়েছে, সরাসরি হয়নি। তাহলে আপনি বাবার সাথে কথা বলেন, আমরা কালকে যাব। আচ্ছা, তোমার বাবা বাইরে গেছে, আসুক, আসলে কথা বলবো। আচ্ছা মা, ঠিক আছে। এবার আমার চলে যায়। আমি আরো কিছুক্ষণ গাছে পানি দিয়ে রুমে চলে গেলাম। রাতের বেলা আম্মা আব্বাকে বুঝিয়ে বলল, ওনারা রাজি হলো। আমি আমার মাকে কল দিয়ে বললাম আমরা কালকে সবাই আসছি। মা তো মহা খুশি। সানিয়া ইমানকেও জানালাম। ঘুমানোর সময় রুমে গেলাম, দেখলাম প্রেমা আয়নার সামনে বসে আছে। আম্মা আপনাকে কিছু বলেছে? না, কেন, কি হয়েছে? কালকে আমরা আমাদের বাড়িতে যাব। কোথায় যাব? আমাদের বাড়ি, পেনিতে যাব। সকালে তাড়াতাড়ি রওনা দিতে হবে। আমরা কিছুদিন ওখানেই থাকবো। আপনি আপনার কিছু জামা কাপড় নিয়ে নেন, আর যা যা দরকার সবকিছু ব্যাগে নিয়ে নেন। আমি জীবনেও যাব না। তোর বাড়ি তুই যা, আমাকে কেন টানাটানি করছিস? আব্বু আম্মুও যাবে। আপনি এখানে একা থেকে কি করবেন? আমার যা ইচ্ছা তাই করব। তুই যা আমার সামনে থেকে সর। আমি কিছু না বলেই আমার সে আগের রুমে চলে গেলাম। এই ফকিনের সাথে কথা বলা আর রাস্তার কুকুরের সাথে কথা বলা একই কথা। আমি নিচে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা উঠে বাবাকে ডাক দিলাম। দুজনে নামাজ পড়ে কবর জিয়ারত করে নিলাম। তারপর ওনাদের রেডি হতে বললাম। ওনারা রেডি হয়ে নিল। তারপর সবাই নাস্তা করে নিলাম। প্রেমাকে অনেক রিকোয়েস্ট করা হলো, কিন্তু সে যাবে না, এটাই ফাইনাল। আমি বাবার আমাকে ইশারায় বললাম যে ও যাবে, এখন না গেলে পরে হলেও যাবে, আগে আমাদের চলে যেতে হবে। আমরা গাড়িতে মালামাল তুলে রওনা দিলাম ফেনীর উদ্দেশ্যে। একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। প্রাণের সেই শহরে কতদিন পর যাচ্ছি, কতদিন পর নিজের প্রিয় মুখগুলো দেখবো। গাড়ি স্টার্ট দিলাম, তারপর রওনা দিলাম। সকাল 8টায় রওনা দিলাম। এর মধ্যে মা অনেকবার কল দিয়েছে। আমরা যখন কুমিল্লা পার হয়ে ফেনীর কাছাকাছি চলে আসলাম,
মানে কুমিল্লা 14 গ্রামে আসলাম, তখন প্রেম আমাকে কল দিয়েছে। ওই কই তোরা? আমরা তো ফেনীতে প্রায় চলে আসছি। তো আমাকে কে নিয়ে যাবে? কেন, আপনি না বলছেন আপনি আসবেন না? ধুর, আমি এত কিছু বুঝি না, আমাকে নিয়ে যা। ম্যাম, এখন তো ব্যাগ যাওয়া যাবে না, আব্বা আম্মার অনেক কষ্ট হবে। আপনি বাসে করে চলে আসেন, আমি ওখান থেকে আপনাকে নিয়ে যাব। কি বললি? রাখি এখন। এই কথা বলে কলটা কেটে দিলাম। ফকিরনি, বেশি ভাব দেখালে যা হয় আর কি। এবার ঠেলা বোঝো। আমি আব্বা আম্মাকে বললাম, ওনারা হাসতে শুরু করলো। ফেনীতে ঢুকে সানিয়া ইমানকে কল দিয়ে আমাদের বাড়ির সামনে থাকার জন্য বলছি, ওনারা ওখানে আছে। কিছুক্ষণ পর আমরা বাড়িতে চলে গেলাম। সানিয়া ইমান গাড়ি দেখে পিছনে পিছনে আসলো। বাড়ির সামনে গিয়ে গাড়ি থামালাম। গাড়ি থেকে নামার সাথে সাথে ওরা আমাকে জড়িয়ে ধরলো। অনেকদিন দেখি না দুই হারামিকে, ওদেরকে প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। কিছুক্ষণ পর আম্মু বাসা থেকে বের হলো, আমাকে দেখে মরা কান্না শুরু করে দিল। মনে হচ্ছে আমি মারা গেছি। আর সেখান থেকে ফিরে আসছি, মাকে সালাম করলাম, তারপর প্রেমার আব্বু আম্মুর সাথে পরিচয় করে দিলাম। দুই বেয়ান একে অপরকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ভাব বিনিময় করলো, দেখে ভালোই লাগছে। হঠাৎ করে আব্বুর কথা মনে পড়ে গেল। দেখলাম আব্বু বাজার থেকে কি যেন কিনে নিয়ে আসতেছে। আমি ওনাকে দেখে ভয়ে ভয়ে ভিতরে একটা দৌড় দিলাম। আমার দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। তারপর আব্বু আম্মুর সাথে ওনাদের সবার পরিচয় করে দেয়। আব্বু বেশ ওনাদের সাথে মিশে গেছে। একটু পর আব্বু আমার খোঁজ করলো, আম্মু আমার রুমটা দেখিয়ে দিল। আব্বু আস্তে আস্তে ভেতরে আসলো। এদিকে আমার কলিজায় পানি নেই। এই কে তুই? আমার বাড়িতে কি করিস? কি হলো, কথা কানে যায় না? বের হ আমার বাড়ি থেকে। আমি তখনও চুপ করে দাঁড়িয়ে রইলাম। একটিবার আব্বু এসে আমাকে বুকে জড়িয়ে নেয়। মুহূর্তে যেন সব রাগ চলে গেল। তুই আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। হ্যাঁ রে আব্বু, কি বলেন এসব? আমি তো আপনার সাথে বেয়াদবি করেছি। হ্যাঁ রে, বৌমা কোথায়? আব্বু অফিসে ছিল, তাই আমাদের সাথে আসেনি, একটু পর আসবে। ও আচ্ছা। আব্বু আপনি ওনাদের আপ্যায়ন করেন, আমি আপনার বৌমাকে নিয়ে আসছি। বাইরে এসে সানিয়া ইমানকে বললাম ওনাদের সাথে থাকতে। তারপর আমি আবারও গাড়ি নিয়ে বাস স্ট্যান্ডে চলে গেলাম। 2 ঘন্টা পর প্রেমা আসলো। ওয়েলকাম টু ফেনী। প্রেমা অদ্ভুতভাবে আমার দিকে তাকালো। ম্যাম, আপনার সাথে কোনো সমস্যা হয়নি তো? তুই ঢাকা যা, তারপর দেখে নেব। ভুলে যাবেন না আপনি এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। তো কি হয়েছে? কি করবি তুই আমার? সরি, কিছু না। চলেন গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর বাসার দিকে রওনা হলাম। ম্যাম, একটা কথা বলার ছিল। কি? যদি আপনি আমাকে আপনার বর হিসেবে মেনে নেননি, আমি আর কিছু বলিনি, কিন্তু বাইরের সবাই জানে আপনি আমার স্ত্রী। তো এখন কি হয়েছে? না মানে বলছিলাম কি, আপাতত যতদিন বাড়িতে আছি আপনি ততদিন প্লিজ আমার সাথে একটু ভালোভাবে কথা বলবেন। আমি পারবো না। প্লিজ ম্যাম, আপনি যদি আব্বু আম্মুর সাথে আমার সাথে এইভাবে কথা বলেন বা নাম ধরে ডাকেন, ওনারা অনেক কষ্ট পাবেন। প্লিজ ম্যাম, কিন্তু কথা দিচ্ছি ওনাদের বাইরে আমি ড্রাইভারের মতোই থাকবো। আচ্ছা, দেখা যাবে। মনে মনে বললাম, ফকিন্নি, দাদু সব কিছু আমার নামে লিখে দিছে, এখন আমি যা বলবো তোদের সেটাই শুনতে হবে। আমি যদি বেমানি করি আমার চুলও ছিঁড়তে পারবি না। কিন্তু আমার বাবা মামাকে ওই শিক্ষা দেয়নি। আমি বরং মালিক হয়ে আগের মতো আচরণ করব। কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই আম্মু বাইরে আসলো। আমি প্রেমাকে ইশারায় সালাম করতে বললাম, কিন্তু ফকিনি সালাম করে না। ইশারায় কান ধরলাম, অনুরোধ করলাম, তারপরে সে সালাম করতে রাজি নয়। যাই হোক, একটু পর মনে হয় হেদায়েত আসলো। যে আম্মুকে সালাম করতে যাবে অমনি আম্মুকে বুকে জড়িয়ে নেয়। ওর গুণগান গাওয়া শুরু করে, দেখতে সুন্দর, মাশাল্লাহ, আমার সাথে মানিয়েছে, হ্যান ত্যান। আমি মনে মনে বললাম, সুন্দর দিয়ে কী করবা, আজ তো একটা ডাইনি। আব্বুকে সালাম করলো। তারপর আমি ওয়াশরুম দেখিয়ে বললাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর সে ওয়াশরুম থেকে বের হয়। তারপর খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। ওরে আমার রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। রাতের বেলা আমি সানি আইমান বাসার ছাদে বসে আছি। মামা, ভাবি তো সেই মাশাল্লাহ। আর আমি এভাবে বলে না। আমিও বাড়ি থেকে চলে যাব, আর তোর মতো বিয়ে করে তারপর বাড়িতে আসব। আচ্ছা করিস। এখন শোন, তোদের সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলবো? কোম্পানি নিলাম থেকে দাদুর মৃত্যু, ব্যাংকের লোন, সব ঘটনাদের খুলে বললাম। এখন কি করবি? মাত্র 6 মাসে কি এতগুলো টাকা শোধ করা যাবে? তুই এই রিস্ক কেন নিলি? দোস্ত, তোদের হেল্প লাগবে। কি হেল্প? তোরা আমার সাথে যাবি, আমার অফিসে চাকরি করবি, বিনিময়ে আমি তোদের বেতন দেব, কিন্তু তোদের আমার সাথে একসাথে কাজ করতে হবে, অ্যান্ড দিন রাত সমান করে কাজ করতে হবে। আমরা তো তোর অফিসের কলিগ না। আরে বোকা, মনে কর তোদের চাকরি হয়েছে, তোরা সাথে থাকলে সবকিছু সম্ভব। আমিও তোদের সাথে এক হয়ে কাজ করব। জানি। কখন? ওনারা আসছে, কয়েকদিন থাক, এরপর একদিন সময় করে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, তবে একটা শর্ত আছে। তোর আবার কিসের শর্ত?
তোর মতো এরকম একটা বউ ম্যানেজ করে দিতে হবে। শালা হারামি। এ ব্যাপারে 1 ঘন্টার মতো আড্ডা দিলাম। অনেক কথা জমে আছে, সব কথা শেষ করে ওদের বললাম একসাথে খাওয়ার জন্য। ওদের কিনে নিচে গেলাম। আমি ওদের ডাইনিং টেবিলে বসতে বলে নিজের রুমে গেলাম। দেখলাম আব্বু ছাড়া সবাই বসে গল্প করছে। মা চলো, ওনাদের খাবার দিবে, সানিয়া আইমানও আছে। চল বিআইন, আপনারা আসেন। বৌমা আসো। আমি একটু ভাব দেখিয়ে বললাম, প্রেমা চলো। প্রেমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, শালা অশিক্ষিত। ওই মেয়ে, কি বললে তুমি? অশিক্ষিত কাকে বলছো? তুমি জানো আমার ছেলে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছে, এখন ঢাকাতেও ইংরেজি মাস্টার্স করতেছে। মায়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো আমার দিকে। তারপর মা চলে গেল। আমি চোরের মতো হয়ে গেলাম। ব্যস্ততা দেখে আমি বাইরে চলে আসলাম। একটু ওর প্রেমা, ওর আব্বা আম্মু ডাইনিং রুমে আসলো। সবাই খেতে বসলো। প্রেমার আমি পাশাপাশি বসছি। প্রেমা খাওয়ার মাঝে মাঝে আমার দিকে তাকালো। আম্মু খুব আদর করে সবাইকে খাইয়ে দিলেন। খাওয়া দাওয়া শেষে আমি সানিয়া রায়মানকে বিদায় দিতে বাইরে গেলাম। ওদের সাথে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম। ততক্ষণে সবাই বসে বসে টিভি দেখতেছে আর গল্প করতেছে। প্রেমার আব্বু আম্মু শুধু আমার কথাই বলতেছে, আর এদিকে প্রেমা বসে বসে জ্বলতেছে। আমি যাওয়ার পর মায়ের পাশে গিয়ে বসলাম। আমি সহ কিছুক্ষণ গল্প করলাম। তারপর শ্বশুর শাশুড়িকে ওনাদের রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। প্রেমা মনে করেছে ওরে কিছু বলবো, কিন্তু না, কিছুই বললাম না। আমি আমার রুমে চলে আসলাম। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। খেয়াল করে দেখলাম প্রেমা চোখ মুখ লাল করে রুমে আসলো। এসে দরজাটা ঠাস করে লাগিয়ে দিল। ওই তুই আমাকে রেখে চলে আসলি কেন? কেন, আমি কি আপনাকে কোলে করে নিয়ে আসবো নাকি? খুব ভাব চলে আসছে তোর, তাই না? একবার ঢাকা চল, তারপর দেখবি তোর কি হাল করি। সেটা পরে দেখা যাবে। এখন ফেনীতে আছেন, আমার এলাকায়। নিজের বাসা থেকে খুব ভাব দেখাচ্ছিস, তাই না? যা মনে করেন। ওই তুই যে পড়ালেখা করেছিস, আমাদের কিছু বললি না কেন? আমরা তো কিছুই জানতাম না। আপনি এখন অনেক কিছুই জানেন না, আর ছোটদের সব কিছু জানতে নেই। কি আমি ছোট? আমাকে দেখতে ছোট লাগে? দেখতে ছোট লাগে না, বাট মন মানসিকতা এখনো ছোট। বিদেশে পড়ালেখা করেছেন, অথচ কোথায় কি বলতে হবে সেটা জানেন না। ও আচ্ছা, এখন আমাকে তোর কাছ থেকে আচরণ শিখতে হবে। সর, আমি ঘুমাবো। ফ্লোরে থাকেন। ফ্লোরে থাকবো মানে? আপনার বাসায় আপনি খাটে ছিলেন আর আমি ফ্লোরে। এখন এখানে আমি খাটে ঘুমাবো আর আপনি ফ্লোরে। আমি ফ্লোরে থাকতে পারবো না। হ্যাজ ইউর উইশ। প্রেমার দিকে তাকিয়ে দেখি মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। পোকে নিয়ে ঠেলা বলছো, আমাকে অনেক অপমান করেছো, অনেক জ্বালিয়েছ। প্রেমা বালিশের কাঁথা নিয়ে ফ্লোরে ঘুমাতে যাবে এমন সময়? দাঁড়ান, ছোট লোক হতে পারি, কিন্তু মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যান, খাটে গিয়ে ঘুমান। প্রেমা দাঁড়িয়ে রইল। আমি মোবাইল টিপতে টিপতে ছাদে চলে গেলাম। ওখানে গিয়ে বসলাম। কিছুক্ষণ ওখানে থেকে নিচে চলে আসলাম। এসে দেখি প্রেমা ঘুমিয়ে আছে। ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলাম। ইচ্ছে করছে একটু আদর করি। যদি টের পেয়ে যায় তাহলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। আমি গিয়ে বারান্দায় ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম। তারপর বাইরে কিছুক্ষণ ঘুরলাম। অনেকদিন পরে এলাকায় আসলাম, মোটামুটি ভালোই লাগছে। সবার সাথে ঘুরলাম, আড্ডা দিলাম, মোটামুটি ভালোই লাগছে। প্রেমার আব্বা আম্মুকে অনেক জায়গায় ঘোরালাম। প্রেমাও ছিল, যদিও তার আর আমার মাঝে খুব একটা কথা হয়নি। এভাবে কিছুদিন চলে গেল। রাতে সবাই বসে বসে গল্প করছি, এমন সময় প্রেমার আব্বু বলল, জুয়েল। জি বাবা, বলেন। অনেক দিন তো থাকলাম, তোমাকে অনেক ধন্যবাদ এখানে নিয়ে আসার জন্য। আমাদের সত্যের কথা মনে আছে? এভাবে চললে তো আর মনে হয় না কোম্পানি রক্ষা করা যাবে। আমাদের ঢাকাতে ব্যাক যাওয়া উচিত। কখন যাবেন? কালকেই চলো, অনেক দিন তো ঘুরলাম। বেআইনকেও আমাদের সাথে নিয়ে চলো। না বেআই, এখন আমরা যেতে পারবো না, একটু কাজ আছে বাড়িতে। আপনারা আরও কিছুদিন থেকে যান, তারপর আমরা না হয় যাব। সে কি বেআই, আপনারা যাবেন না? এটা কি করে হয়? যাব আরও কিছুদিন পর। জুয়েল, তাহলে কালই চলো। কালকে চলে যাবেন? তোমার কি কোনো কাজ আছে? না, আমার তেমন কোনো কাজ নেই। আচ্ছা তাহলে আপনারা সব কিছু গোছান, সকাল সকালই রওনা দেব। তারপর আমি বাইরে এসে সানিকে কল দিলাম। ও আর আয়মান আসলো। দোস্ত, আমরা কালকে চলে যাচ্ছি। আমরাও কি কালকে যাব? না, তোর আরো কয়েকদিন পর আসিস, আমি তোদের কল দিয়ে জানাবো। আরো কিছুদিন থেকে যা। আরে দোস্ত, এমনিতে অনেকদিন চলে গেছে, আরো আগে চলে যেতাম। প্রেমার আব্বু আম্মু কিছু বলছে না দেখে এই কয়েকদিন থাকলাম। তোর শ্বশুর কি জানে আমাদের চাকরি দিছস? না, জানে না, তবে আমি ওখানে গেলে ম্যানেজ করে নেব। তোরা টেনশন করিস না। কখন রওনা দিবি? ফজরের নামাজ পড়ে এসে নাস্তা পানি করে তারপর এভাবে আরো কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রুমে গেলাম। দেখলাম প্রেমা মনমরা হয়ে বসে আছে, হয়তো মন খারাপ হয়ে আছে। হওয়ারই কথা। এই কয়েকদিনে আব্বু আম্মু প্রেমাকে নিজের মেয়ের থেকেও বেশি আদর করেছে। মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, নিজের হাতে ওর মাথায় তেল দিয়ে দিত।
আমরা কি কালকেই চলে যাব? ওনারা কি আমাদের সাথে যাবে? কারা? তোমার আব্বু আম্মু। বাহ, তুই থেকে তুমি, ভালোই লাগছে। না, আব্বু আম্মু যাবে না, এখানে কিছু কাজ আছে, আরো পরে যাবে। ও, আপনি চাইলে থেকে যেতে পারেন। থাকবেন? না সূচক মাথা নাড়ালো। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, সকাল আবার তাড়াতাড়ি উঠতে হবে। প্রেমা কিছু না বলেই বসে রইল। আমি গিয়ে বারান্দায় শুয়ে পড়লাম। সকালবেলা ফজরের আজান শুনে ঘুম ভাঙলো। উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। বাইরে গিয়ে সানি আর আয়মানের সাথে দেখা করে বিদায় নিলাম। তারপর বাসায় এসে নাস্তা করে নিলাম। গোসল করে সেসব মালামাল গাড়িতে উঠালাম। তারপর ওনারা সবাই আসলো। মা প্রেমার গলায় একটা অলংকার পরিয়ে দিল, আবার হাতে অনেকগুলো টাকা। আব্বু ওনাদের বিদায় দিলেন। প্রেমা আম্মুকে সালাম করতে যাবে, এমন সময় মা ওর হাত ধরে বুকে জড়িয়ে নেয়। আমাকে বলে, জুয়েল শোন, বলো। আমার মেয়েকে দেখে রাখবি। যদি শুনি তুই ওর সাথে কোনো খারাপ কিছু করেছিস, তাহলে দেখবি আমি তোর কি করি। আমি একটা হাসি দিলাম। প্রেমা আম্মুকে জড়িয়ে ধরে আছে। তারপর আমি আম্মুকে সালাম দিলাম আর বাবার সাথে কোলাকুলি করে গাড়ি স্টার্ট দিলাম। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আমি, বাবা আর আম্মা অনেক কথাই বললাম, কিন্তু প্রেমা একেবারেই চুপ। কুমিল্লা মিয়ামি রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালাম। কিছু খাবো, সবাই নামলো। তারপর ভেতরে গেলাম, খাবার অর্ডার দিয়ে বসলাম। প্রেমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? কিছু না। ওনাদের জন্য মন খারাপ? সে চুপ করে আছে। আচ্ছা, আর কিছুদিন যাক, ওনাদের কেউ ঢাকায় নিয়ে আসবো সারা জীবনের জন্য। সত্যি? এখন খেয়ে নে। তারপর সবাই নাস্তা করে আবারও গাড়িতে উঠলাম। ঢাকা আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। বাসায় যাওয়ার সময় বাইরে থেকে খাবার নিয়ে গেলাম, কারণ এখন রান্না করা সম্ভব নয়। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে আমি নিচে শেষে আগে ড্রাইভারের রুমে এসে শুয়ে পড়লাম। রাতের বেলায় এসে নামাজ পড়ে সে দাদুর কবর জিয়ারত করে আসলাম। তারপর বাসায় আসলাম, খাওয়া দাওয়া করে প্রেমার রুমে গেলাম, কারণ নিচে গেলে বাবা মাইন্ড করে। অনেকবার আমাকে কিচেন রুমে থাকতে নিষেধ করেছে, তাই প্রেমার রুমে গেলাম। গিয়ে দেখি সে আম্মুর সাথে তোলা সেলফিগুলো দেখতেছে। আমাকে দেখে মোবাইল রেখে দিল। আমি একটা বালিশ নিয়ে সোফার দিকে যাব, এমন সময় প্রেমা বলল, একটা কথা বলবো? বলেন। তুমি চাইলে খাটে ঘুমাতে পারো, আমার সমস্যা হবে না। ধন্যবাদ, কিন্তু আমি ঘুমাবো না। কেন? ড্রাইভার কখনো মালিকের মেয়ের সাথে ঘুমাতে পারে না। তুমি তো আমার হাজবেন্ড। কে বললো? সবাই তো জানে। সবাই জানে, কিন্তু এটা জানে না যে বিয়ের পর থেকে আমি নিচে ঘুমাই আর আপনি খাটে। সবাই এটা জানে যে আপনি আমাকে আগের মতোই সে তুই করে ডাকেন, যেখানে সেখানে অপমান করেন। আমার খাটে থাকার দরকার নেই, আপনার খাটে আপনি ঘুমান। প্রেমাকে সে বলতে এসেছিল, বাট তার আগেই আমি রুমের লাইট অফ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে বাবা আর আমি একসাথে অফিসে যাই। আমি গিয়ে আমার ডেস্কে বসি আর বাবা ওনার রুমে যায়। আমি অন্যান্য কর্মচারীদের কাছ থেকে সবকিছু বুঝে নেই। তারপর নতুন করে আবার সবকিছু শুরু করি। বাবার রুমে গেলাম। বাবা, আসবো? আরে আসো আসো, কিছু বলবে? বাবা, একটা কথা বলা ছিল। বলো। বাবা, ফেনীতে আমার 2টা বন্ধুকে বলেছি এখানে কাজ করার জন্য। ওরা সহ একসাথে কাজ করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো, না হলে লোনটা শোধ করা কষ্ট হয়ে যাবে। তোমার যেটা ইচ্ছা হয় সেটাই করো, যেভাবে ভালো বুঝো। বাবা, আরেকটা কথা। কি? বাবা, আমি ওদের সাথে বাইরে থাকবো। বাইরে থাকবে মানে? বাবা, আমি চিন্তা করেছি অফিসের উপরের তলায় আমাদের থাকার ব্যবস্থা করব। আমি আর বাসায় যাব না, এখান থেকে কাজ করব। সে কি, বাসা যাবে না কেন? বাসা থেকে করলেই তো পারো। বাবা, মাত্র 6টা মাস, আমাদের মাথা থেকে সব চাপ চলে যাক, তারপর না হয় বাসায় গিয়ে থাকবো। এই 6 মাস আমার মাথায় বাসার চিন্তা না থাকাই বেটার হবে। প্রমাকে কি বলবে? আপনি বলে দিন, না হয় আমি আজকে বলে দেব। প্রয়োজনে আমি ওকে কলেজে দিয়ে আসবো, আবার ছুটির পর নিয়ে আসবো। আচ্ছা বাবা, তোমার যেভাবে মন চায় করো। ধন্যবাদ। তারপর আমি আমার ডেস্কে চলে গেলাম। গিয়ে সানি আর আইমানকে কল দিয়ে আগামীকাল আসার জন্য বললাম। ওরাও আসবে বলে জানিয়ে দিয়েছে। অফিস শেষে গাড়ি চালিয়ে বাবাকে নিয়ে বাসায় গেলাম। রাতের বেলা সবাই বসে টিভি দেখতেছে। এমন সময় আমি বাবাকে ইশারা দিয়ে বিষয়টা বলতে বললাম। বাবা পুরো বিষয়টা আম্মাকে প্রেমাকে বুঝিয়ে বললেন। ওনারা কিছু বলেনি। রাতে ঘুমাতে গেলাম। প্রেমা বলল, বাসায় থেকে অফিস করা যায় না? গেলেও করবো না, মাথার উপর অনেক চাপ, পরেরটা পরে দেখা যাবে। আমার কলেজ কলেজ প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 2-3 দিন করবেন আর আমাকে কল দেন, আমি দিয়ে আসবো। প্রেমা আর কিছু না বলে ঘুমিয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন বাবাকে অফিসে নামিয়ে দিয়ে আমি বাস স্ট্যান্ডে গেলাম সানিয়া রায়মানকে নিয়ে আসতে। অনেকক্ষণ ওয়েট করার পর ওরা আসলো। ওদের সাথে কোলাকুলি করে গাড়িতে বসিয়ে ওদেরকে সরাসরি অফিসে নিয়ে গেলাম। তারপর অফিসের ওপরের তলায় ওদের থাকার ব্যবস্থা করলাম। যেহেতু প্রথম দিন, তাই আর ওদের কোনো কাজ না দিয়ে পুরো অফিস ঘুরে দেখালাম আর ওদের কাজ বুঝিয়ে দিলাম। সেদিন ওদেরকে সাথে নিয়ে বাসায় গেলাম, মানে প্রেমাদের বাসায়। ওরা তো বাসা দেখে হা হয়ে তাকিয়ে আছে।
গিয়ে আম্মু আর প্রেমার সাথে দ্বিতীয়বারের মতো পরিচয় করে দিলাম। তারপর একসাথে দুপুরের খাবার খেয়ে ওদের কিনে বাজারে গেলাম, কিছু জিনিস কিনলাম। এরপর ওদের নিয়ে আবারও অফিসে গেলাম। আমি তো সব কিছু ঠিকঠাকভাবে করতে বলে বাবাকে আবার বাসায় নিয়ে আসলাম। এরপর আমি আবার ওদের কাছে চলে গেলাম। রাতের বেলা আমি নিজে রান্না করলাম, খেতে বসলাম তিনজন একসাথে। জুয়েল, তোর ভাগ্য অনেক ভালো। কেন? এই যে তুই এত বড় অফিসে চাকরি, বড় লোকের মেয়ের সাথে বিয়ে, আবার তুই যেভাবে বলছিস ওনারাও তোর কথা শুনতেছে, ভাবিও অনেক ভালো মনের দেখলাম। তোরা আসল মানুষটাকে দেখিসনি। উনি না থাকলে হয়তো কিছুই হতো না। দাদুর জন্য এইসব কিছু হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলতো। কি? তুই ওই বাসা ছেড়ে আমাদের সাথে থাকবি কেন? সেটা এখন বলে বুঝবি না, আর কিছুদিন যাক, তারপর বুঝে যাবি। এইভাবে আরো কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমিয়ে গেলাম। সকালে প্রেমা কল দিল, সে নাকি কলেজে যাবে। আমি রেডি হয়ে ওদের বাসায় গেলাম। ওরেও গাড়িতে উঠিয়ে আবার কলেজে নিয়ে আসলাম। কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। যাওয়ার সময় বাসে যেতে বলেছি, কারণ গাড়ি বাবার কাছে থাকবে। ওনাকে আজকে বাইরে যেতে হবে, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবে। এভাবেই দিন যেতে থাকলো। আমি, সানি আর আইমান গাধার মতো খাটতে লাগলাম। অন্যান্য কর্মচারীদের বেতন বাড়িয়ে দেবো বলে ওনাদের দিয়েও ডাবল কাজ করাতে শুরু করলাম। একদিন দুপুরবেলা আমি সানি ডেস্কে গেছি। ওর কম্পিউটারে নাকি কি একটা সমস্যা হয়েছে। পাশে আইমানও ছিল। এমন সময় দেখলাম প্রেমা হাতে একটা টিফিন বক্স নিয়ে অফিসে আসলো। বাবাও তো অফিসে নাই। টিফিন কার জন্য? আমার জন্য নাকি? ধুর, আমার জন্য বা কেন আনবে? আর হঠাৎ করে অফিসেই বা কেন আসলো? আস্তে আস্তে সে একেবারে আমাদের সামনে চলে আসলো। ওর আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল। আমি তো পুরো অবাক। তারপর বলল, সারাদিন শুধু কাজ করলে হবে? ঠিক মতো খেতে হবে না? আমি বড় ধরনের একটা টাসকি খেলাম। কাহিনী কি? সানি আইমানের দিকে তাকিয়ে দেখি ওরাও হা হয়ে আছে। তারপর প্রেমা আমার হাতটা ধরে আমার রুমে নিয়ে যায়। আমি পুরো সময়টা যেন স্বপ্নের মধ্যে ছিলাম। রুমে গিয়ে আমি তখন অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখো? আমাকে একটা চিমটি দেন তো। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, তাই